1971 সালটা ছিল। বেসিক জিনিস যেটা হয়তো টিকিট সাইজ বড় না, আলতা সিঁদুর। ঠাকুমা চেয়েছিলেন যে একটা আমরা কিছু এমন করি যাতে মহিলারা স্বনির্ভর হয়। তো সেই জায়গা থেকে এই খুকুমণির একটা এই পরিবারটার উৎপত্তি। আলতা সিঁদুর তৈরি অনেকে করতে পারে, বাট ঘরে ঘরে নর্মাল আলতা সিঁদুর করলে বা ভিডিও ব্লগে দেখালেই তো আলতা সিঁদুর হয় না। তো সেটার জন্য কিছু প্রসেস দরকার হয়, প্রপার প্রসেস। 7 ওশান বলে আমরা একটা সাব ব্র্যান্ড লঞ্চ করেছি। আপনি দক্ষিণেশ্বর যাবেন, কালীঘাট যাবেন, তারাপীঠ যাবেন, আদ্যাপীঠ যাবেন, প্রত্যেকটা মন্দিরে কিন্তু মায়ের কাছে আমাদের স্থান আছে। আপনি বলছিলেন যে উনি ই কমার্সটা ইন্ট্রোডিউস করেছেন, কখন মাথায় এলো ই কমার্সটা ইন্ট্রোডিউস করা দরকার? 53 বছরের ইতিহাসে অনেক কোম্পানি তো এসছে, অনেক কোম্পানি গেছে। ইন ফিউচার একটা সমস্যা হয় যে কোনো কোম্পানির ক্ষেত্রে, যারা একদম টপ লেভেলে প্রোডাকশনে বসে আছে, যে ডিস্ট্রিবিউটাররা সবসময় চায় জিনিসটা অনলাইনে অ্যাভেলেবেল না হোক, আবার অনলাইন কোম্পানি চায় যে এই জিনিসগুলো ডিস্ট্রিবিউটারের কাছে না থাকুক। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবেই ভুল, যে বাঙালি ব্যবসা বোঝে না বা বাংলা থেকে ব্যবসা হয় না, এটা কিন্তু একদমই নয়। আজকে বাংলা থেকে কত বড় বড় বিজনেসম্যানই তো উঠে আসছে। তাহলে আপনাদের কি মনে হয় যে এই যে ওয়ার্ক লাইফ আর পার্সোনাল লাইফ, এইটা ব্যালেন্স করে চলেন কি করে? টাইম ম্যানেজমেন্ট একটা প্রথম ব্যাপার। বাঙালি হিসাবে, সফল বাঙালি ব্যবসায়ী হিসাবে আপনি বাঙালিদের কি বার্তা দিচ্ছেন? বাংলায় কিন্তু বিজনেস করার স্কোপ আছে। আমাদের ডেডিকেশন লাগে, একটা ডিসিপ্লিন লাগে, টাইম ম্যানেজমেন্ট লাগে। কেমন কাটছে বলুন? দারুণ আপনাদের বিদেশের কয়েকটা ছবি দেখলাম, কেমন ঘুরে এলেন? দারুণ। এই মে মাসে গেছিলাম মালদ্বীপসে, তো ওখানেই 4 দিন ছিলাম, দুটো আলাদা আলাদা আইল্যান্ডে ছিলাম। তো ভালোই লেগেছে, খুব ভালো ভালো এক্সপিরিয়েন্স। আচ্ছা, এবার যে প্রশ্নটায় আসি সেটা হচ্ছে যে ধরুন বাঙালি হিসেবে আপনার ব্যবসায়িক পরিবারের জন্ম বা সেখান থেকে একটা বিজনেসের কন্টিনিউয়েশন, অনেকেই না বিজনেস করতে ভয় পায় যে কি করব, ফিক্সড ইনকাম আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। সেইখানে দাঁড়িয়ে একটা খুব বেসিক জিনিস যেটা হয়তো টিকিট সাইজ বড় না, আলতা সিঁদুর, এগুলো তো হিউজ কস্টলির মধ্যে একটা বিশাল বড় কম্পিউটার কিনছে বা কিনছে, অতটা টিকিট সাইজ না। সেইখান থেকে আপনাদের জার্নিটা, আপনাদের পরিবারের জার্নিটা শুরু, সাকসেস, এখন আপনারা বিভিন্ন দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, একটা আর্থিক সচ্ছলতা। আপনি আপনার পরিবারের জন্য ব্যবসা সম্পর্কে কি শিখলেন? তো প্রথমেই বলি যে এই জার্নিটা খুবই টাফ ছিল। আমার তো চোখে দেখা সব কিছু। তো এটা আমাদের 53 ইয়ার্স, মানে এটা 3rd জেনারেশন আমরা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন প্রথম জেনারেশন যারা ছিলেন, আমার দাদু ঠাকুরদা, বাবা মা ঠাকুমা, তো সেই যে জার্নিটা চলে এসেছিল তখন খুবই টাফ। 4-5 জন নিয়ে তৈরি করা হয়েছিল একটা ছোট্ট সংসার। তখন ঠাকুমা চেয়েছিলেন যে একটা আমরা কিছু এমন করি যাতে মহিলারা স্বনির্ভর হয়। তো ঠাকুমার পাশে লিটারেলি আমার দাদুরা এসে দাঁড়িয়েছিল। তো সেই জায়গা থেকে এই খুকুমণির একটা এই পরিবারটার উৎপত্তি। তো সেই জায়গা থেকে ধরুন এটা তখন শুরু হয়েছে কোথায়? বাগনানের থেকেও ভেতরে হরিনারায়ণপুর বলে একটা জায়গাতে। সেইখান থেকে ধরুন 1971 সালটা ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধরুন আজকে যদি আমরা 50 বছর পেরিয়ে আসি, তো আজকের দিনে তো অবশ্যই একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি বা আমরা সকলের সাহায্য বলুন, সকলের সমর্থন পেয়েছি বলে এই জায়গাতে আমরা এসে আজকে উপস্থিত হয়েছি। তো কিন্তু এই জার্নিটা আমার যেটুকু নিজের চোখে দেখা, মানে আমার যখন আমার জন্ম হয় বাগনানেই, মানে ওটা কিন্তু হরিনারায়ণপুর নয়। তো এই বাগনানেতে আমার বাড়িতেই কারখানা ছিল। আমাদের যে বাড়িতে আমাদের কারখানাটা তখন ছিল, মানে হরিনারায়ণপুর থেকে এসে আর একটা জায়গায় হয়েছিল, মানে বাগনানির একটা জায়গা আছে ওখানে হয়েছিল। এটা 3rd জায়গা, মানে আমাদের বাড়িটা হচ্ছে 3rd জায়গা বলছি এরকম, মানে আমাদের 3rd ফ্যাক্টরি। তো ওখানেই আমাদের তখন মালপত্র তৈরি হতো। তো আমার নিজের চোখে দেখা যে আমার ঠাকুমা নিজে বসে আমাদের আলতা সিঁদুরের প্যাকেট মুড়ছে, এবং মা আমাকে, মানে মামনি সব কিছু করেও এসে ঠাকুমাকে হেল্প করছে। মানে এই যে একটা ছোট্ট জায়গা থেকে আজকে এই জায়গার একটা উত্থান। আর পাপা তো সকাল থেকেই বেরিয়ে যেত মার্কেটে, নিজে গিয়ে সব কিছু ঘুরে ঘাড়ে একাই গিয়ে করতো এরকম। তখন মানে তখন তো আর এত লোক বলে ছিল না, এবং আমার নিজের চোখে দেখা বাসে করে হয়তো একটা পেটি মাল পাঠিয়ে দিল তখন, এটাই। এবং নিজেরা প্রত্যেক দোকানে, ছোট ছোট দোকানে গিয়ে নিজেরা অ্যাপ্রোচ করা, যেটা দাদা 1 পিস রাখুন না, রিফিউজাল তো প্রচুর এসছে।
মানে এই রিফিউজালটাই আজকের দিনে মনে হয় এরকম যে আমাদের দাঁড়ানোর জন্য সাহায্য করেছে। যত রিফিউজাল এসছে তখনকার দিনে বাবা বা বাবার সঙ্গে যারা ছিলেন তারা কিন্তু ততটাই ডমিনেটিংলি কাজটা করেছে, যে তাদের মধ্যে একটা ছিল কি কিছু করতে হবে, যে একটা বাঙালি আমরা এসছি তো কিছু একটা তো করতে হবে, এরকম বাঙালি ব্যবসায়ী সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তখনকার দিনে প্রচুর পরিশ্রম করেছে। মানে এমনও হয়েছে এরকম, মানে আমার নিজের চোখে দেখা, আমার ঘুম ভেঙেছে ভোরবেলা 5টার সময়, মহালয়া বাজছে তখন আমাদের কাজ চলছে, কারণ কি যেটুকু আমাদের মার্কেট ডিম্যান্ড, হাতে কাজ তখন। তো সেই সব ঘটনা অনেক কিছুই আছে, ঘটনাচক্রে অনেক জিনিসই ছোট ছোট আছে এরকম। মানে আমাদের হয়তো তখন বাড়িতে ভাতই বসতো রাত্রি 12টা 12:30, তারপর খাওয়া দাওয়া করে তারপর শোয়া, মানে আমি শুয়ে পড়তাম, কিন্তু আমারও তো চোখে দেখা আছে অনেক কিছুই। তো এই জায়গা থেকে ঠাকুমা একটা ফ্রেস পর্যন্ত গেলেন, তারপর মা তার ফ্যামিলি সামলে সব কিছু করে, আমার বোন আছে তাকেও বড় করে, যাই হোক এখন তো সবাই আমরা স্ট্যাবলিশড। তো এই জার্নিটা খুব একটা মসৃণ ছিল না, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই আজকে চলে এসছে এরকম করে। এখনকার দিনে তো ঠিকই আছি, সব রকম করছি। তো আমি যেটা একটা সবাইকেই বলতে চাই এরকম, যে বাঙালি মানে ব্যবসায়ী হয় না এটা নয়, এখন তো সব জায়গাতেই টপে বাঙালি বসে আছে, যে কোনো জায়গাতেই বাঙালি কিন্তু টপে বসে আছে। খোঁজ রাখেন বা আমরা যখন খোঁজ নিতে যাই তখন আমরা অনেক সময় অবাক হয়ে যাই যে গুগল, মাইক্রোসফট থেকে শুরু করে, নাসা থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ পদেও বাঙালির একটা দুর্ধর্ষ জায়গা রয়েছে। তো সেই জায়গায় এসে ধরুন আপনারা এখন খুকুমনির আলতা সিঁদুর, এটা তো আমরা মার্কেটিং মারফত সবাই শুনেছি, এটা আপনাদের এই যে ডিস্ট্রিবিউটর চেন বলুন বা ডিস্ট্রিবিউশন বলুন, এটা মূলত কোন কোন জোনে আপনারা বিজনেসটা করছেন এখন? আমার তো স্টার্ট হয়েছিল হাওড়া মেদিনীপুর দিয়ে, এখন তো ওয়েস্ট বেঙ্গল মানে এন্টার দ্য ইন্ডিয়া পুরোটাই আমাদের কাজ হচ্ছে এখন। পুরোটাই ডিস্ট্রিবিউটার আছে, সুপার স্টকিস্ট আছে, সেখান থেকে ডিস্ট্রিবিউটার, মানে পুরো 3-4 ওয়ে চ্যানেল দিয়ে পুরোটাই আমাদের এখন কাজ চলছে আপাতত এরকম। তো এখানে যেটা মেইন ব্যাপার, একটা কথাই বলতে চাই আমি সবাইকে, যে মানে যখন কথাবার্তা হচ্ছে, যে আমার মনে হয় যে আমিও তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছেলে, তো আমারও হয়তো বিজনেসে আসার খুব একটা ইচ্ছে ছিল না। আমার বিজনেসে আসার পেছনে একটা কারণ আছে, আমি সেটাকে শেয়ার করছি। আমার দাদু, মানে মামা দাদু, মানে আমার নিজের দাদুকে আমি দেখিনি 1980, আমার জন্ম 1992, দাদু মারা গেছে 1980, তখন বাবার 20 বছর বয়স, সেই সময় দাদু মারা গেছেন। তো আমার যে মামা দাদু, আমি যে আজকে এই জায়গাতে এসছি, মানে ওনার জন্যই এসছি। তার কারণটা হচ্ছে যে উনি ম্যাথামেটিক্সের স্কুল এমএসসি ছিলেন তখনকার দিনে, এবং হেডমাস্টার মশাই ছিলেন স্কুলে। তো আজকে উনি আমাকে, আমার ক্লাস 10 পর্যন্ত কোনো টিচারই ছিল না, সব উনি আমাকে দেখভাল করা, সব কিছু পড়াশোনা সব। বাগনানি থাকতাম তখন। তো সেই জায়গা থেকে আমি বার্জার পেন্সে ছিলাম, আইটিসি ট্রিভেনি টিস্যুতে ছিলাম। ও, আপনি প্রথম জীবনে চাকরি করেছেন? আমি এইচএস থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছি, করে এইগুলো করে তারপর একদিন আমার একটা কল আসে এনজিআইটি থেকে, নিউ জার্সি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। তো তখন দাদুর শরীরটা খুবই খারাপ। দাদু আমাকে একদিন হাতটা ধরে বললো যে তুমি যেতেই পারো, কোনো ব্যাপার নয়, এরকম তোমার কেরিয়ার, তোমার চয়েস, কিন্তু এতগুলো পরিবারের কি হবে। এই কথাটাই আমাকে টাচ করলো। আমি নেক্সট ডে ডিসাইড করলাম, না আমাকে এখানেই থাকতে হবে এবং এদের জন্য করতে হবে। কারণ আমাদের আজকে যারাই সহকর্মী সহযোদ্ধা আছি, আমরা কিন্তু কাউকে আমরা স্টাফ বা এমপ্লয়ি বলি না, আমরা প্রত্যেককে বলি খুকুমনি পরিবারের একটা অংশ। মানে এই খুকুমনি পরিবার, এই করাটা কিন্তু আজকে আমরা যে আজকে এই জায়গায় পৌঁছেছি, এর মূলেই কিন্তু আমাদের অর্গানাইজেশন স্ট্রেংথ। এই স্ট্রেংথের জন্যই কিন্তু আজকে আমরা এই জায়গায় এসেছি, কারণ একে অন্যের সাথে বন্ডিং প্রত্যেকের। আর আমার বাবা মানে প্রত্যেকটা লোকের, ছোট বড়, যে কোনো খারাপ ভালো সব কিছুতে এরকম আছে, যে কোনো যার প্রবলেম হলো সবসময় পাশে থাকার চেষ্টা করে। তো এই জায়গা থেকে তারপর 17 সালে আমার এই কোম্পানিতে আসা। তো 17 থেকে হয়ে গেল 8 বছর। তারপর বিভিন্ন রকমভাবে আমরাও চেষ্টা করেছি, আমাদের একটা টিম কাজ করে, পুরো অটোমেশন ইউনিট নিয়ে এসেছি এরকম, পুরোপুরি অটোমেটিক আমাদের কোম্পানিতে যেটা আছে এখন, কারো হাত লাগে না, পুরো একদম এন্ড প্রোডাক্ট পুরো হাত ছাড়াই কোনো রকম মেশিনের সাহায্যে পুরোটা বেরিয়ে যায়। আপনাদের এই বিজনেসের স্টোরিটাতেও আসতে চাইছিলাম, যে মানে সাধারণত বাইরে থেকে দেখলে মনে হয় যে এটা খুব ইজি টু মেক, মানে সহজেই বানিয়ে নেওয়া যায় আলতা সিঁদুর, এটা এমন কি। কিন্তু সেইখান থেকে ধরুন এখানে তো অনেক কম্পিটিটরও আপনাদের থাকবে যারা ঘরে বানাচ্ছেন, কেউ হয়তো আপনাদের মতো লেভেলে না হলেও মোটামুটি একটা ডিস্ট্রিবিউশন করছেন। সেইখান থেকে একটা বেসিক প্রোডাক্ট থেকে
গোটা প্যান ইন্ডিয়া যে আপনারা পৌঁছলেন, সেই জার্নিটা কিভাবে লাস্ট কয়েক বছরে আপনারা প্ল্যান করলেন যে এতটা প্রোগ্রেস হলো? এটা প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, লাস্ট 2-3 বছর ধরে আমরা হয়তো খুকুমনি আলতা সিঁদুরের কথা একটু বেশি শুনছি, সেটা আপনাদের এই মার্কেটিং স্ট্র্যাটেজি হোক বা ইত্যাদি হোক, এই ট্রান্সফরমেশন ব্র্যান্ড ইমেজের এইটা আপনারা কি করে করলেন? প্রথমেই বলি যে মানে আলতা সিঁদুর শুনলে মনে হয় কি এরকম যেটা একটা ঘরে বসেই বানিয়ে নেওয়া যায়, যে রং একটা মিক্স করে যায়, কিন্তু মানে আমরা প্রত্যেকটা প্যারামিটার আজকে এই যে আপনি বললেন প্যান ইন্ডিয়াতে যাওয়ার আমাদের কিন্তু একটাই আমাদের কোয়ালিটি। কারণ আমার পাপা একটা কথাই বলে, কোয়ালিটি ইজ আওয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ড। আমরা কখনো কোয়ালিটির সাথে কোনোভাবে কম্প্রোমাইজ করি না, আর করবিও না। যে কোনো যা কিছু হয়ে যাক, আজকে অনেক কিছুই বাজারে অনেক কোম্পানি আছে যেটা বলছেন আপনি যে এই সেই, কিন্তু আমরা সবসময় মনে রাখি যে আমরা যদি কোয়ালিটিটাকে ধরে রাখতে পারি তাহলে তো মানে আমাদের পিছনে ফিরে তাকাতে হবে না। কারণ এখনো পর্যন্ত আমাদের যারা কনজিউমার তারা তো আমাদের চোখ বুঝে বিশ্বাস করে এবং করে আসছে কেন, এত বছর ধরে কোয়ালিটিটা আছে বলেই। আর একটা আমাদের ইউনিটটা পুরোটাই মানে গেলে একদিন দেখলে বোঝা যাবে যে পুরোটাই অটোমেটিক ইউনিট। কেন যে শুধু রং গুললে তো হয় না, অনেক রকম। আর আমরাই একমাত্র কিন্তু ডিস্টিল ওয়াটার ইউজ করি, ডিএম প্লাস আরও। কারণ এই জলটাই হচ্ছে অনেক রকম ব্যাপার, জল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু স্কিন প্রোডাক্ট যতই হোক, আজকে আলতাতেও স্কিন প্রোডাক্ট, এগুলো কিন্তু পায়ে তখন একটা ইরিটেশন র্যাশ আসবেই। আর বিশেষ করে সিঁদুর যখন একদম পুরো কপালে, এই যে অনেকেই বলে আমাদের এই প্রবলেম ওই প্রবলেম হয় বলে, তো এরকম তো এগুলো আমরা সবসময় কিন্তু ল্যাব টেস্ট করি। আর এটা হচ্ছে যে আমার মামনি তো প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেটে যখন যায় বা কোনো যখন আসে যে কোনো ব্যাচ নিজে কিন্তু দাঁড়িয়ে টেস্ট করে। মানে আমাকে সিঁদুর টেস্ট করা মানে এটা মামুনি নিজে হাতে ধরে শিখিয়েছে। ইনফ্যাক্ট তারপরে হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো লঞ্চ করছি আমরা নিজেরা ইউজ করছি এবং আরও 5 জনকে মার্কেটে আসার আগে দেখেই নিচ্ছি যে প্রত্যেকের স্কিনে স্যুট করছে কিনা, তারপরেই কিন্তু মার্কেটে লঞ্চ হচ্ছে। অর্থাৎ আপনি মানে আপনাদের মতে দ্য কোয়ালিটি ইজ দ্য মেইন ইউএসপি অফ একদম খুকুমনি। সেখানে দাঁড়িয়ে আর কোন কোন ফ্যাক্টরগুলো আপনাদের সাথ দিল, ধরুন মার্কেটিং বলুন বা ইত্যাদি? এই যে মার্কেটিং, এগুলো কি আপনাদের প্ল্যান না মানে জেনারেশনের পর জেনারেশন হয়ে আসছে, বা কিভাবে আপনারা মার্কেটিংটা পরিবর্তন করছেন ধীরে ধীরে? আচ্ছা, তখন যেটা ছিল এরকম মানে আমার বাবার আমলের কথা বলছি, তখন পাপারা নিজেরা গিয়ে গ্রামে গঞ্জে প্রচুর হাট হতো, মেলা ঘাট সব হতো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রি স্যাম্পলিং করতো, বা হয়তো কোনো মেলা বা মন্দিরের সামনে জায়গাগুলো ব্র্যান্ডিং করা, যেটা আমরা এখনও কিন্তু ওই জায়গাটা ধরে আছি। আপনি দক্ষিণেশ্বর যাবেন, কালীঘাট যাবেন, তারাপীঠ যাবেন, আদ্যাপীঠ যাবেন, প্রত্যেকটা মন্দিরে কিন্তু মায়ের কাছে আমাদের স্থান আছে। প্রত্যেকটা জায়গাতে আপনি কিন্তু মন্দির ব্র্যান্ডিংটা পাবেন। মানে এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা কিন্তু তখনও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবার দেখুন যুগের সাথে সাথে তাল মেলাতে কিছু ধরুন আমাদের নতুন নতুন মার্কেটিং প্ল্যান আনতে হচ্ছে, যেমন ধরুন টিভির কিছু কমার্শিয়াল যেগুলো চেঞ্জ করতে হচ্ছে। মানে কমিউনিকেশনটা জাস্ট চেঞ্জ হয়েছে, প্রোডাক্ট তো চেঞ্জ হয়নি। কারণ আমরা কিন্তু একটা জিনিসই মনে করি যে আমরা প্রোডাক্ট বেশি না, আমরা কিন্তু সবসময় মনে রাখি সেন্টিমেন্ট ট্র্যাডিশন। আলতা সিঁদুরটা ট্র্যাডিশনাল জিনিস প্লাস সেন্টিমেন্টাল প্রোডাক্ট, তো আমরা এই সেন্টিমেন্ট ট্র্যাডিশনটাকেই কিন্তু ক্যারি ফরওয়ার্ড করছি। এটাই আমাদের লিগাসি, যে আমরা কখনো যে ডিরেক্ট প্রোডাক্ট সেলিংয়ে যতটা আমরা জোর দিই, আমরা কিন্তু এই ট্র্যাডিশনটার উপর জোর দিই। একদমই। প্লাস মার্কেটিং যে প্ল্যান এখন যেটা আমাদের মার্কেটিং যেটা আমাদের দেখছে সেটা তো লোক রয়েছে, কিন্তু তাছাড়া আমাদের যেটা আমরা ফ্যামিলি মেম্বার যে 5 জন মানে ওর বোন আমিও আমরা 3rd জেনারেশন, আর আমাদের মানে মা বাবা আমরা সবাই মিলে কিন্তু বসে টোটালটা প্ল্যান করি, করে সবাই মিলে আমাদের ডিনার টেবিলে, তো আমাদের হয়তো লাঞ্চটা সারাদিনে হয় না একসাথে, বাট ডিনার টেবিলটা আমরা সবাই একসাথে করার চেষ্টা করি। এবং ওটা আমাদের মানে হয়তো বলে কথায় কি যে খাবার টেবিলে বসে অনেকে বলে ব্যবসার আলোচনা করো না, বাট আমাদের এইটা হচ্ছে একটা ইয়ার্কি হাসি গল্পের সাথেও পুরো বিজনেস প্ল্যানিংটা কিন্তু আমাদের ডিনার টেবিলেই হয় এবং সেখানে পুরো প্ল্যানটা করা। কোম্পানির যে নিউ জেনারেশন মানে নিউ ফিউচার আসছে, সেইখানে ফিউচার নিয়ে আপনারা কি কি ভাবছেন? সেটা আমাদের তো অলরেডি খুকুমনি আলতা সিঁদুরের আন্ডারে 7 ওশান বলে আমরা একটা সাব ব্র্যান্ড লঞ্চ করেছি। তো আমাদের যেটা কি যে আলতা সিঁদুরের পাশাপাশি আর একটা হিউজ যে প্ল্যাটফর্ম আছে সেখানে প্রবেশ করা। কারণ আমাদের কোম্পানির একটা মূল টার্গেট বলতে পারেন সেটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট বাড়ানো। তো সেটা
তো আলতা সিঁদুর এবং আমরা যে সিঁদুর থেকে লিকুইড সিঁদুর এবং সেখান থেকে 7 ওশেনের এই যে মহিলাদের ইউজের লিপস্টিক বলুন, তারপর আমরা ভাবলাম যে শুধু মহিলা কেন্দ্রিক প্রোডাক্ট কেন হবে, তো সবাই ইউনিসেক্স প্রোডাক্ট আমরা কিছু করি। অলরেডি আমাদের কুকুমনি আলতা সিঁদুরের লুপেই আছে, আমাদের দুটো পাউডার আছে, একটা গরমে ইউজ করার জন্য সুইট কুল প্লাস প্যারাডাইজ একটা পাউডার। তো কিন্তু তার সাথে আমাদের বডি অয়েল লঞ্চ হলো, যেটা সবাই ইউজ করতে, খুব লাইট ওয়েট একটা বডি অয়েল। তারপরে আমরা আরও কিছু প্রোডাক্ট, রোজ টোনার উইথ হাইলুরোনিক অ্যাসিড, তো এটা আমরা করলাম যে এটা ওই 7 ওশিয়ানের আন্ডার থেকে হচ্ছে, আন্ডারে এগুলো আমরা লঞ্চ করলাম। তারপর হচ্ছে গোল্ড অ্যালোভেরা জেল, এখানে আমরা 24 ক্যারেট গোল্ড কিন্তু সত্যি ইউজ করছি, মানে হয়তো বললে এটা মনে হবে যে নিজেরাই বলছে, বাট না, আমরা করছি, কারণ আমাদের কাছে আগে কোয়ালিটি মেনটেন করতে হবে। সেখানে হয়তো প্রফিট আমরা অনেক ক্ষেত্রেই হচ্ছে যে হয়তো প্রফিটটা আমাদের সেই মার্জিনটা আসছে না, বাট না, আমরা লঞ্চ করছি, মানুষের কাছে ভালো প্রোডাক্টটা তুলে দেবো। তো সেখানে যদি আমাদের প্রফিট কিছু কমও হয় সেটা কম হোক, কিন্তু বাজে কোনোভাবেই কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা যাবে না। তারপর আরেকটা জিনিস, কুমকুমাদি তৈলাম আমরা লঞ্চ করেছি। তারপর আরও আমাদের লুপে আছে বডি মিস্টে বিভিন্ন প্রোডাক্ট আছে। এবং এই যে এক্সপ্যান্ড করার যে পরিকল্পনা, অলরেডি কুকুমনি আলতা সিঁদুর ওয়েস্ট বেঙ্গল থেকে অল ওভার ইন্ডিয়ায় যাচ্ছে, তার সাথে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে হলে হয়তো বাইরে অনেক ক্ষেত্রে এই প্রোডাক্টের তো একটা ইউজের ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট লুপটা বাড়াচ্ছি, কারণ বাঙালি ব্যবসা করে এবং এগোতে গেলে আরও কিছু সাথে লাগে, সেটার জন্য এবং একটা যে নিউ স্টেটমেন্টে প্রবেশ করতে চাইছি, সেজন্যই কিন্তু আমাদের এই 7 ওশেন ব্র্যান্ডটা কুকুমনির আন্ডারে আনা। তবে এখানেও একটা কথা, যে কুকুমনির কিন্তু একটা প্রেজেন্স প্রচুর আছে, শুধু 7 ওশেন দাঁড়ালেও মানুষ কিন্তু তবু দেখে এটা কুকুমনির। তো একটা প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্ট অফ কুকুমনি, আর যদি এই কথা লেখা না থাকে আবার লোকের অ্যাকসেপ্টেন্স থাকছে না। আপনাদের ব্র্যান্ডিং মানে যেরকম ধরুন হিটাচি এসি, কিন্তু তলায় যদি লেখা থাকে, যখনই লেখা থাকে টাটা প্রোডাক্ট, তখন একটা তার প্রতি বিলিভ বেড়ে যায়। তো সেই জায়গাটা আপনারা কুকুমনি একটা জায়গাটা অ্যাচিভ করেছেন। আমার একটা প্রশ্ন আছে আপনাদের দুজনের কাছে, যেহেতু আমি শুনছিলাম বা আমি যেটা বুঝতে পারছি যে আপনারা নিউ জেনারেশন এখানে জয়েন করে এই বিজনেসটার ডিস্ট্রিবিউশন মার্কেটিং ছাড়াও প্রোডাক্ট সমেত আরো ভ্যারিয়েশন আপনারা আনছেন বা ডাইভার্সিফিকেশনের দিকে যাচ্ছেন। সেখানে ধরুন বিভিন্ন এই যে কসমেটিক সেক্টর, এখানে তো প্রচুর জায়েন্টরা বসে রয়েছে। যেহেতু আমার খুব ভালো লাগছে যে বাঙালির একটা নিজের কসমেটিক ব্র্যান্ডস আবার উঠে আসছে, আমরা এর আগে অনেক বাঙালির ব্র্যান্ড দেখেছি। সেইখানে ধরুন এই যে ধরুন বিভিন্ন জায়েন্টরা আছে যারা অলরেডি এস্টাবলিশড, একটা হিউজ ফান্ডিং নিয়ে বসে আছে, অনেকের আইপিও এসে গেছে, আপনারা তাদের সাথে কম্পিটটা করবেন কি করে? আপনাদের কি স্ট্র্যাটেজি থাকে? দেখুন, মানে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেটা বিশ্বাস করি কোয়ালিটি, আর সেকেন্ড হচ্ছে যে কতটা কমের মধ্যে আমরা ভালো জিনিসটা কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারছি। কারণ দেখুন, এখন একটা প্রাইস ফ্যাক্টর সব জায়গাতেই কাজ করে। আপনি কোনো ই কমার্স প্ল্যাটফর্মে বলুন, রিটেল শপে বলুন, যেখানে আপনি হচ্ছে ভালো জিনিসটা দাম অ্যাফোর্ডেবল প্রাইসে পাচ্ছেন, লোকে কিন্তু সেটাই নেয়। তো আমাদের কাছে দুটো জিনিস, যে কোয়ালিটি আর অ্যাফোর্ডেবল প্রাইস, এই দুটোকে আমরা কিন্তু মূল মোটো করেছি, যে আমি কিন্তু বেশি প্রাইসও নেব না, আমার যেটুকু ন্যায্য সেটুকুই নেবো এরকম, আর কোয়ালিটিটা ভালো দেবো এরকম। তাছাড়া আমরা যেটা করছি কি এরকম, আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছি। এখন তো সোশ্যাল মিডিয়া খুবই স্ট্রং, জানেন, বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মের সাথে টাই আপ করেছি। তো সেইগুলো দিয়েই আপাতত চেষ্টা করছি, আমরা আমাদের মতো করে চেষ্টা করছি এরকম। এবার দেখুন, কম্পিট তো অবশ্যই, আজকে তো আমরা একটা প্রোডাক্ট বের করছি যখন কিছু একটা কোম্পানি বা ব্র্যান্ডকে দেখে তবেই তো বের করছি এরকম, না? তো ঠিক আছে, সেটা এবার আমাদের স্ট্র্যাটেজিটা একটাই হচ্ছে যে আমরা কোয়ালিটিটার উপর জোর দিই মেনলি, মানে কোয়ালিটি আর অ্যাফোর্ডেবল প্রাইস, এই দুটোই হচ্ছে আমাদের মেন কথা। আর আপনার কি মনে হয়? আমাদেরও মানে একই ব্যাপার, আমারও একই বক্তব্য যে কোয়ালিটিটা তো মেনটেন করা, প্লাস জায়েন্ট কোম্পানির সাথে কম্পিট করা, মানে এটা খুব একটা সহজ ব্যাপার নয়। তারপর যেখানে আমরা থার্ড জেনারেশন এগিয়ে নিয়ে যাচ্ছি, সেখানে হচ্ছে যে একটা অবশ্যই আমরা সবসময় স্টাডি করি যে কম্পিটিটর ব্র্যান্ডরা কি স্ট্রাকচার রাখছে, কি ডিজাইন করছে, কারণ সবসময় আমি বেস্ট
এটা অবশ্যই মনে করব, কিন্তু তার সাথে আমার অপোজিটে কি হচ্ছে, আমার চারপাশে কি হচ্ছে সেটা খেয়াল রাখাটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই যুগের সাথে তাল মিলিয়ে আমি কতটা চলতে পারছি। তো সেটা যখনই আমি মাথায় রাখছি, অটোমেটিক্যালি সেই অনুযায়ী আমাদের যে প্রোডাক্ট এক্সপ্যানশন, এবং সেটাকে আমরা মার্কেটে কম্পিউটার ব্র্যান্ড কি প্রাইস রেখেছে, তাহলে সেটাকে রাখতে হবে, এবং কি অফার দিচ্ছে, যেটা ই কমার্স সাইট বলুন, যেটা আমাদের আরও ই কমার্স সাইটে ডেভেলপমেন্ট হয়েছে, তারপর রিটেলিংয়েও বলুন যে কী ধরনের অফার তারা দিচ্ছে। কারণ ধরুন তারা বেশি কম অফার দিচ্ছে, তো আমরা যদি তাদের থেকেও কম অফার দিই, তো অবভিয়াসলি নতুন ব্র্যান্ড তো অ্যাকসেপ্টেন্সটা কম হবে। সেক্ষেত্রে আমরা সবসময় কি যে না, তাদের থেকে একটু হলেও বেশি অফার আমাদের দিতেই হবে। ক্রিটিক্যাল বিজনেস কোশ্চেন আছে যে ধরুন যখন আপনারা এক্সট্রা অফার দিচ্ছেন তখন সেটা কোম্পানির প্রফিট মার্জিনে হ্যাম্পার করছে, তাহলে ফিউচারে কি আপনারা ইনভেস্টমেন্ট তোলার দিকে যাবেন, নাকি আপনাদের কনসেপশন অফ বিজনেস কি না আমি ধীরে ধীরে গ্রো করব? একদম স্লো অ্যান্ড স্টেডি, এটা আমাদের সবসময় যে ধীরে ধীরে করব এবং সাস্টেন করব। মানে এরম নয় যে একটা করলাম, একটা ভালো অফার দিলাম বা এ করে আমরা 2 বছর 3 বছরের মধ্যে আবার ওয়াশ আউট হয়ে গেলাম। আমাদের টাইম লাগুক, কিন্তু প্রোডাক্টটা ধীরে ধীরে স্ট্যান্ড করুক। প্রত্যেকের ঘরে ঘরে এই প্রোডাক্টটা থাকুক। আমি এটুকুন কনফিডেন্স আছে যে আমি কোয়ালিটিটা যখন বেস্ট দিচ্ছি, আজকে মানুষ যখন নিয়ে যাবে, কাল কিন্তু সে রিপিট আসবে। তো আমার টার্গেট, আমি প্রথম দিকে প্রফিট নাই করলাম, কম করলাম বিজনেস, হ্যাঁ উইদাউট প্রফিট তো আমি চালাতে পারবো না, এতজন পরিবার তো চালাতে পারবো না, তো প্রফিট আমার রাখতেই হবে, কিন্তু আমি কম করে স্টার্টিংটা করি। একবার যদি আমি মানুষের মনে বাড়িতে ঢুকতে পারি, তো আমার কিন্তু সেখানে আর কোনো অসুবিধে হবে না। রিপিট অর্ডারটা যখন আমার আসবে, যখন মানুষের কাছে কোয়ালিটিতে সেই বিশ্বাসযোগ্যতাটা আমরা তৈরি করে ফেলবো, অটোমেটিক্যালি যখন আমি প্রপার দামটা নিয়ে সে কিনবে না, সে কিনবে যে না ভালো জিনিসটা আমি ইউজ করব, তাতে যদি একটু দাম দিয়ে আমার পরে কিনতে হয় আমি কিনবো, কিন্তু প্রথমেই বিশ্বাস অর্জন করাটা। বিজনেস নিয়ে দুজন একসাথে বা পরিবার নিয়ে বেশ কিছুদিন আপনারা একসাথে চালাচ্ছেন, এটা খুব সুন্দর পজিটিভ ভাইবসে আছেন বুঝতে পারছি। আপনি আমার একটা জিনিস বলুন যে এই বিজনেসটা করে, ইঞ্জিনিয়ারিং জব ছেড়ে এই বিজনেসটা এসে কোন জিনিসটা আপনার সব থেকে বেশি ভালো লাগে, তৃপ্তি দেয় দিনের শেষে? হ্যাঁ, মানে এখানে একটা কথাই বলার আছে। প্রথমত আলতা সিঁদুর কি কাজে লাগে, মেন যেটা আজকে একটা মায়ের কাছে যখন পুজোতে যাচ্ছে, আলতাটা অর্পণ করছে, মানে কোন জায়গায় আমরা ভক্তি ভরে পুজো করছি, সেখানে আমরা ঠাকুরকে মন্দিরে জানাচ্ছি, সেখানে কিন্তু আলতা দিয়েই হচ্ছে। সিঁদুরে হচ্ছে যেটা প্রথম যেটা বধূ বলে, যেদিনকে বিয়ের দিন, সেইদিনকার স্বামী সিঁদুর পরিয়ে দিচ্ছে। মানে আমরা কোন মুহূর্তটা, মানে আমরা মোমেন্টসটাকে বলছি, ওই মোমেন্টসটা ক্যাপচার হয়ে গেল। এবং আজকে ধরুন একজন ওয়াইফের, তার হাজব্যান্ড বাইরে কাজ করে, বা ধরুন কোনো আর্মিতে আছে বা কোথাও আছে, ধরুন একটা যুদ্ধ লাগছে বা অনেক কিছু হয়তো সিচুয়েশন, বিভিন্ন গন্ডগোল, তখন কি করছে ওই মহিলা তার স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পড়ছে। সিঁদুর তো এমনি ডেলি ইউজ পড়ছে, তখন হয়তো একটু বেশি করে বা আরেকটু সেন্টিমেন্ট দিয়ে পড়ছে। তাহলে আজকে সে কিন্তু পিওর হার্টে সে কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে আমার স্বামী যেন মঙ্গল মতে বাড়ি ফিরে আসে সবকিছু করে। তা আজকে যখন একজন মঙ্গল কামনার সঙ্গী হচ্ছে খোকুমণি সিঁদুর, হ্যাঁ, তো সেই পিওরিটিটা আমরা কিন্তু অলওয়েজ বজায়, সেখানে আপনার মনে হয় যে পিওরিটিটা রাখাটা খুব অবশ্যই, এটা তো আমরা কমিটেড, আমরা এই জায়গাটা পুরোটাই কমিটেড। কেন কি যে আজকে যখন আমাদের ওপর তারা এই ভরসাটা আছে, তো আমাদের তো এই পিওরিটিটা রাখতেই হবে। আমাদের এই ফেটটা যদি না আমরা রাখতে পারি, তাহলে তো আজকে খোকুমণির জায়গায় আসতোই না, এরকম না। এবং আমাদের ব্যবসা শুধুই টাকা ইনকামের জন্য নয়, ব্যবসাটা যেটা যে মানুষের ভালোবাসা। একজন মেয়ে বিয়ে করছে, এই যে আমিও আজকে মাথায় সিঁদুর পরছি স্বামীর মঙ্গল কামনা করে, বা আমার যখন বিয়ের সময় বা যে কোনো মেয়ের বিয়ের সময় তাদের বিয়ের দিনকে যে সিঁদুরটা পরিয়ে দিল, সেই যে মোমেন্টটা সারা জীবনের ক্যাপচার, যে যতবার সে তার বিয়ের এই মোমেন্টটা মনে করবে যে তার বর তার মাথায় সিঁদুরটা পরিয়ে দিচ্ছে, খুকুমণি সিঁদুর, আমরা আছি সাথে। এই গুড যে একটা এত ভালো ফিলিংসের মধ্যে আমরা রয়েছি। আজকে ঈশ্বরের কাছে পুজোর সময় যেটা উনি বললেন যে সিঁদুর আলতা অর্পণ করা হচ্ছে, তো এই যে মানুষ প্রে করছে, মায়ের কাছে ভক্তি ভরে কিছু চাইছে, সেই ভক্তির মধ্যেও খুকুমণি সিঁদুর আলতা। বাঙালির আবেগে একটা অদ্ভুত জিনিস আছে যে হয়তো
অনেকের সেই অর্থে অর্থনৈতিক ক্ষমতা নেই, তিনি হয়তো পুজো দিতে যাচ্ছেন, হ্যাঁ। সাথে একটা সামান্য সিঁদুর আর সিঁদুর আলতা, আলতা কিন্তু তার উইশটা অনেক বড় অনেক সেখানে। বড়। এবং এই যে মা বোনেদের ভালোবাসা, ভক্তি, মঙ্গল কামনা সবকিছুর মধ্যেই মিশে আছে। মানে এই যে খুকুমণি আলতা সিঁদুরটা মিশে আছে। এই যে গ্রামে গঞ্জে আপনি মা বোনেদের দেখবেন যে প্রতি বৃহস্পতিবার করে আলতা পরার চলটা কিন্তু আছেই। আমাদের শহরে হয়তো এখন এটা একটা ফ্যাশন স্টেটমেন্টে অবশ্যই কনভার্ট হয়েছে, যে কোনো এখন ফ্যাশন স্টাইল স্টেটমেন্টে বিভিন্ন ডিজাইনে আলতা পরি, তো একটা ফ্যাশন শোতে পরা হচ্ছে, নাচের প্রোগ্রামে পরা হচ্ছে। এবং অনেকে যারা মডার্ন মানে বিশ্বাসী, মডার্ন ধ্যান ধারণায়, তারা হয়তো জাস্ট অকেশনালি পুজোতে পড়ছে, বাট এখনো কিন্তু গ্রামে গঞ্জের মা বোনেরা মানে প্রতি বৃহস্পতিবার তারা পড়বেই। মানে আমাদের আলতার সেল বলছি, যেটা সেলটা কিন্তু অ্যাকচুয়ালি মিশে আছে ইমোশনে। আমরা কিন্তু রয়েছি মানুষের ইমোশন, ভালোবাসা এবং ভক্তি শ্রদ্ধার মধ্যে। তাই যেখানে আমাদেরকে সবসময়, তাই এটা আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ যে আমরা মানে খুকুমণি আলতা সিঁদুর এই ঈশ্বরের এই আশীর্বাদের স্থানে আমরা থাকতে পেরেছি। হ্যাঁ, মানে আমরাও এটা গর্বিত বোধ করি যে আমাদের এই যে জায়গাটা আমরা পেয়েছি এরকম। পেয়েছি। আপনার কি মনে হয় যে ব্যক্তিগতভাবে যে আপনি এই বিজনেসটায় সো কল্ড বলা চলে নতুন বা বেশি দিন না, তথাপি আপনি একদমই পুরোপুরি ইনভলভ, যে ইমোশন যেটা জড়িয়ে রয়েছে সেটা কি আপনাদের এই যে কোনো বিজনেস করতে বেশি কখনো উদ্দীপ্ত করে, ইন্সপায়ার করে? অবশ্যই। প্রথমত যে কোনো কাজে ইমোশন যদি না থাকে তাহলে তো সেই কাজ কখনো সাকসেস হয় না। আর একটা জিনিস, যে এই যে মানুষের ভালোবাসার মধ্যে আমরা রয়েছি, এটা আমাদের কিন্তু একটা বিশাল মানে মনে শক্তি জাগায়। আর একটা জিনিস আমি শেয়ার করতে চাই, যে এই যে খুকুমণি কথাটা, এটা অনেকে অনেকে আমাদের এসে প্রশ্ন করে যে ওই খুকুমণি আলতা সিঁদুর, তো এরকম একটা নাম কেন? এটার একটা খুব মানে হচ্ছে যে খুকুমণি, এই যে আমরা বাঙালিদের মধ্যে ভালোবেসে মেয়েদেরকে ডাকি আয় খুকু আয়, যেটা আগেকার, এখন হয়তো একটু খুকু বলাটা কমেছে, বাট আগে কিন্তু ঘরে ঘরে এই যে চোখের মণি, সেই হিসেবে যে মণি। তো আমরা এইটাই যে এই যে বাচ্চা মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে এই যে সে বিয়ে করলো, তার একটা নতুন জীবন শুরু হলো বরের সাথে। এবং বিয়ের আগে একটা কিন্তু এটা মানতে হবে যে একটা বিশাল ভয় একটা কাজ করে, যে কেমন হবে শ্বশুর বাড়ি, কেমন হবে নতুন জীবন। এবং ইকুয়ালি কিন্তু এটাও বলবো, ছেলেদেরও মনে কিন্তু এটা হয়, আমার ঘরে ভাগ বসবে, আমার জীবনে হয়তো এই কন্ট্রোল করবে কি হবে, বা হয়তো অনেক আন্ডারস্ট্যান্ডিংও থাকবে একসাথে মিলেমিশে। তো সেই ক্ষেত্রে এই যে নামটা চুজ করা, এর একটা কারণ হচ্ছে যে এই যতবার মানুষ এই সিঁদুর আলতাটা ব্যবহার করবে, এইটার মাধ্যমে একটা মেসেজ পৌঁছে দেওয়া যে সে আমাদের ঘরের মেয়ে, সে তোমারও ঘরের মেয়ে। তাই ঠিক যেমন ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আগলে রাখা হয়েছিল, সেইটা যেন সে বিয়ের পরও পাক। এটা কিন্তু আমাদের মূল মোটো। কেন যতবার সিঁদুরটা যতবার পড়ছে, তার কিন্তু একবার করে হলেও খুকুমণি নামটা ইউজ করছে, এবং বাড়িতে কেউ কাউকে বলছে খুকুমণি নামটা ইউজ করছে। তো যতবারই খুকুমণি আলতা সিঁদুর নাম ইউজ হচ্ছে, ততবার করে একটা ডিপলি মেসেজ, ডিরেক্টলি নয় ইনডিরেক্টলি তো অনেক কিছু হয়, পৌঁছে দেওয়া, ওই মেয়েটাকে ভালো রেখো, যেমন তুমি আগে রাখতে। যেমন আগে একটু লেগে গেল বা খিদে পেলো, মা বাবা ছুটে এসে, কি জেঠু জেঠিমা দিদা দাদু ছুটে এসে তাকে কোলে তুলে বা নিয়ে করছে, ঠিক যেন বিয়ের পরেও সেটাই করো। তার যদি কষ্ট হয়, তখন ভেবো না সে বাড়ির বউ, ভেবো সে আমার কোলের মেয়ে, আমার খুকুমণি। একদমই তাই। এইটাই এই কনসেপশনটার জন্য ইমোশনটা জড়িয়ে গেছে। একদম। আপনি আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে যে এই যে যখন বহু পরিবারে হয় যে মানে আমি এত সুন্দর একটা আড্ডার পর একটা টিপিক্যাল প্রশ্নে আসছি এই কারণে কি, কাজের কথাটাও মানুষ আপনাদের থেকে শুনতে চায় অ্যাজ ইউ আর রানিং আ ভেরি সাকসেসফুল বিজনেস। সেটা হচ্ছে যে যখন বিজনেসে কিছু নতুন আনতে চাওয়া হয়, এটা বহু দর্শক রিলেট করতে পারবে যে নেক্সট জেনারেশন নতুন কিছু একটা করতে চাইছে, আগের জেনারেশন যেটা আটকাতে চাইছে যে না এটা করলে হবে না, আমি সবটা জানি, কিন্তু আগের জেনারেশন যেটা বলছে সেটা পুরনো পন্থা।
সেটা বোঝা যাচ্ছে ওটা আগামী 10 বছরের নয়। তো যখন আপনারা এই নতুন কিছু বিজনেসে ইন্ট্রোডিউস করতে চাইছেন, সেটা আগের জেনারেশন কতটা সাপোর্ট করেছে এক, আর এই দুটো যদি সাপোর্ট করে থাকে, 2 নম্বর প্রশ্ন, সেইটা আপনাদের কি মনে হয় যে বিজনেসে কতটা হেল্প করেছে? এই যে প্রোডাক্ট ইনক্লুশন যেটা, এটা সাপোর্ট সবসময় আমরা পাই। মানে আমার আগের জেনারেশন যে আছে পাপা মামনি, মানে এনারাই আমাদেরকে বরং উদ্বুদ্ধ করে যে আরো প্রোডাক্ট বাড়াও। মানে এই প্রোডাক্ট, এবং আমরা যখন কিছু সাজেশনস দিই যে তাদের কাছে যে আমরা এইগুলো করতে চাইছি, তারাই কিন্তু তখন হাতে ধরে ধরে বা দেখিয়ে দেয় এইগুলোই তোমরা করো। কারণ দেখুন, একটা এক্সপিরিয়েন্সের দাম সবসময় আছে। এই জায়গাটা আমরা কিছু যখন নিউ ইনোভেটিভ আইডিয়া ভাবি, আমরা যা কিছুই করি আমরা কিন্তু শেয়ার করি, সবসময় শেয়ার করি পাপা মামনির সাথে। তারা আমাদেরকে আরও ইনপুটস দেয়, তখন জিনিসটা কী হলো আরও কনস্ট্রাকটিভ হয়। আমাদের ইনপুটস প্লাস ওদের ইনপুটস দুটো মিলে তখন ব্যাপারটা আরও কনস্ট্রাকটিভ হয়ে কী হলো যে আমাদের ক্ষেত্রে আলো ভালো ডেলিভারেবল হয়। যে কী হলো, আমরা ভাবলাম এই প্রোডাক্টগুলো বের করব, তখন ওরা বললো যে এইটা করছো, এটা আরেকটু এটা করলে ভালো হয়। তো এখনও পর্যন্ত আমরা যে জিনিসগুলো ইনপুটস নিয়ে জায়গাগুলো করেছি, প্রত্যেকটাই মোরাললেস ক্লিক করেছে। তো আমাদের দিক দিয়ে এইটা যে আমরা আগের জেনারেশনের সাপোর্ট সবসময় পাই, এবং আমরা তো এটা সবাই মিলে আলোচনা করি। মানে আমাদের কোম্পানি এমন একটা কোম্পানি যেখানে হচ্ছে যে আমরা এই যে পাঁচজন কিন্তু আলোচনা করলাম, এবং এই 5 জনের বাইরেও আমাদের যারা কি পার্সন আছে, আমরা যখন নতুন কিছু মার্কেটে আনি, সেটা মার্কেটিং আইডিয়াস, ইনোভেশন, যা কিছু নতুন প্রোডাক্ট, আমরা কিন্তু একটা টিম আছে আমাদের। আমরা তাদের কাছে আমাদের জিনিসগুলোকে বলি যে আমরা এটা করতে চাইছি বা এই করছি, সবার সাজেশন নিয়ে সবার ভালো মন্দ সব কিছু দেখেই তারপরেই কিন্তু এগুলো মার্কেটে আনা হয়। তো এই দিক দিয়ে আমরা খুবই লাকি যে আমরা একটা ওই জেনারেশনে সবসময় একটা আশীর্বাদ বলুন বা একটা ধরুন সবসময় আমরা একটা সাপোর্ট পেয়েই থাকি। এইখানে আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে বিজনেস ওয়ার্ল্ড বদলাচ্ছে, যেমন তার ডিস্ট্রিবিউশন সিস্টেমটাও বদলাচ্ছে। মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে মাধ্যমগুলো ছিল সেগুলো বদলাচ্ছে। আজ থেকে 10 বছর আগে ই কমার্স চলে এলো, আজ থেকে 5 বছর আগেও হয়তো আমাদের মেট্রো সিটিগুলো তো বটেই, টায়ার 1 টায়ার 2-তে আইডিয়া ছিল না যে আমি অনলাইনে কোনো কিছু বুক করলে 10 মিনিটের মধ্যে সেটা আমার এখানে ডেলিভার হয়ে যাবে। তো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা বদলাচ্ছে। আপনারা কি মনে করেন বা কি কাজ করছেন যে এই যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে পদ্ধতি, এর আগে যে ডিস্ট্রিবিউটার থাকতো বা তার উপরে যে হেড ডিস্ট্রিবিউটার থাকতো, সেইগুলোর সাথে আপনারা কিভাবে আপডেট করছেন, নিজেদেরকে কিভাবে পরিবর্তন করছেন? আগে আমরা পুরোটাই করতাম কি ডিস্ট্রিবিউটার মারফত কাজ করতাম, ডিস্ট্রিবিউটার সাব ডিস্ট্রিবিউটার। কিন্তু আপনি যেটা বললেন এরকম, এটা খুবই প্রবলেম। মানে লাস্ট 2 বছর ধরে আমরাও এটা ফেস করছি যে কত তাড়াতাড়ি প্রোডাক্টটা দোকানে পৌঁছে যায়। সেই কারণেই আমরা এখন রিসেন্টলি সুপার স্টকিস্ট অ্যাপয়েন্ট করেছি। তো এটা প্রায় 1 বছর হয়েই গেল আমরা স্টকিস্ট অ্যাপয়েন্ট করেছি। সুপার স্টকিস্টের কাজ হচ্ছে আমার ফ্যাক্টরি থেকে ধরুন একটা ডিস্ট্রিবিউটারের কাছে মাল গেল, এই যে টাইমিংটা, সুপার স্টকিস্ট হলে কি হবে, আমার ধরুন গেল 3 দিন লাগলো, ও সেটা 3 ঘন্টায় পৌঁছে দেবে। মানে ওনাদের অপারেশনসটাই এরকম রুরাল অপারেশনস, যে ওনারার কাজই হচ্ছে কত তাড়াতাড়ি কত প্রোডাক্ট ডিস্ট্রিবিউটারের কাছে পৌঁছে দেবে, আর ডিস্ট্রিবিউটার সেখান থেকে দোকানে। সুপার স্টকিস্ট যে কনসেপশনটা আছে সেটা অন্য কোনো এন্টিটি অপারেট করছে না, আমরাই অপারেট করছি। আমরা যেটা করি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা সুপার স্টকিস্ট দিয়ে দিয়েছি। আচ্ছা, সেটাকেও মানে আমি যদি মনে করি হুগলিতে আমি সুপার স্টকিস্ট নেবো, যদি আপনার ফাঁকা থাকতো তাহলে আমি নিতে পারতেন। হ্যাঁ, এবং আপনার কাজ হতো কি, যত তাড়াতাড়ি আপনার কাছে ধরুন এখন আমরা এখানে বসে শ্রীরামপুরে বা চুচুড়া বা চন্দননগর, আমরা কি করি এই জায়গাতে ছোট ছোট করে সাব ডিস্ট্রিবিউটার করি। মানে আপনার কাজটা কি হবে যে আপনি কত তাড়াতাড়ি তাদের কাছে মালটা পৌঁছাতে পারবেন, যেটা হয়তো কি হতে আমাদের থেকে ডিরেক্ট যখন যেত, মানে এটা একটা টাইম টেকিং প্রসেস হয়ে যাচ্ছে। আর এছাড়া তো ই কমার্সে আমাদের লাস্ট 2 বছর ধরে একটা ভালো রকমই প্রেজেন্স আছে, যে যাতে করে ধরুন কোনো কাস্টমার ঘরে বসে অর্ডার করতে পারে। আপনি বলছিলেন যে উনি ই কমার্সটা ইন্ট্রোডিউস করেছেন, কখন মাথায় এলো ই কমার্সটা ইন্ট্রোডিউস করা দরকার? ই কমার্সে একটা সাইটে ছিল, একটু জাস্ট অ্যামাজনে ছিল, অল্পভাবে ছিল, এবং আমি এসে দেখলাম যে না, এই সেক্টরটা ধরি। তো আমার যে খুব আইডিয়া ছিল ই কমার্স তা কিন্তু নয়, বাট এখানে এসে
আমার যেটা যে আমি আস্তে আস্তে এটা নিয়ে স্টাডি করতে স্টার্ট করলাম। তারপর যে ফ্লিপকার্ট, মিশো এটাতে লিস্টিং হলো, তারপর মিন্ত্রায় হয়েছে, বিগ বাস্কেটে আছে। আপনার হাত ধরে হলো এগুলো? হ্যাঁ, না আমাদের সবার, প্লাস ওর বোনও আছে। তো আমরা সবাই মিলেই করেছি। হ্যাঁ, আমি হয়তো সামনে থেকে আরো অনেকটা দেখেছি। আর একটা জিনিস হচ্ছিল যে আমাদের একটু ই কমার্স সাইটে না প্ল্যাটফর্ম চার্জগুলো তো অনেকটা নিয়ে নেয়, তো যেটা তখনও কনস্ট্রাকশনটা ভালো করে ছিল না, তো ওটাকে আবার রিকনস্ট্রাক্ট করতে হলো। তো সেখানে কিছু প্রোডাক্টের কম্বো প্যাক করতে হলো, কিছু আমাদের একটু অনলাইন এমআরপি তো আলাদা একটু আছেই, তো সেইভাবে প্ল্যাটফর্ম চার্জের সাথে অ্যাডজাস্টমেন্ট করে এবং আরও কি অফার আমরা যদি কিছু দিই, যেগুলো আমাদের কম্পিউটার ব্র্যান্ডরা কি দিচ্ছে সেগুলো আমরা স্টাডি করলাম, করে সেই অনুযায়ী সবকিছু স্টার্ট করলাম এবং আস্তে আস্তে পোর্টালটা বাড়ালাম, নিজস্ব ওয়েবসাইট ক্রিয়েট হলো, সেখানে যেরকম আমাদের শিপিং চার্জটা টোটালি অফ আমরা করে রেখেছি, প্লাস আমরা আরো আবার একটা 25% অফ দিচ্ছি। এটা আমাদের নিজস্ব ওয়েবসাইটে করেছি, কারণ দেখলাম যে অনেক মানুষই আছে যারা হয়তো আবার দোকানে গিয়ে কিনতে পছন্দ করে না, তো এটা করলে। এবং ছবি ওখানে অনেক না ডিজিটাল পিকচার চেঞ্জ করতে হয়, কি পিকচার অ্যাট্রাকটিভ, কিরম পিকচার দিলে সেগুলো হবে, তার কি ডাইমেনশনে বসালে তবে মানুষের কাছে অ্যাট্রাকশন আসে, সেটা করতে হলো। গুগল পেজ আগে থেকেই ছিল, আমাদের একটা নিজস্ব পেজ আছে, ওয়েবসাইট আছে গুগলে, সেটাকে আরও একটুখানি মডিফিকেশন করা, সেটা করতে হলো। কোন কোন কিউআরগুলো দিলে যেটাকে মানে ক্লিক করলে তবে আরও আমাদের ব্র্যান্ডের আপলিফটমেন্টটা হবে ওখানে, যে মানুষে আগে হয়তো ছিল যে বেস্ট সিঁদুর ইন ইন্ডিয়া, তারপর আমি বললাম না, অনলি আমি দিই না যে হার্বাল সিঁদুর বা সিঁদুর ইন কলকাতা, এরকম ভাবে চেঞ্জ করলাম কিছু। কারণ এখন যেটা একটা কি হার্বাল সিঁদুরের মানুষের কনসেপ্টটা তো খুব ভালো এসেছে। অরিত্রবাবু কি করলেন, একজন লয়ারকে এসইও স্পেশালিস্ট বানিয়ে দিলেন। না, গ্রেট কনসেপশন অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি বলুন। এবার হচ্ছে আমাদের তো অলরেডি হার্বাল সিঁদুর রয়েছেই, তারপর অর্গানিক, ক্লাসিক অর্গানিক সিঁদুর, ডিলাক্স হার্বাল সিঁদুর, তারপর আমাদের লিকুইড সিঁদুরগুলোও পুরো হার্বাল, মানে হলুদ, চন্দন, মন্দিষ্টা এগুলো দিয়ে পুরো তৈরি হয়। অর্থাৎ প্রোডাক্ট রিকোয়ারমেন্টেরও চেঞ্জেস আসছে, মানে মানুষ 10 বছর আগে যেরকম সিঁদুর পছন্দ করতো এখন অন্যরকম পছন্দ হ্যাঁ, করছে। এই যে অফিস যাচ্ছে কি তাড়াতাড়ি কোথাও বেরোচ্ছে, পার্টি মেকআপ যাচ্ছে, তো একটু জাস্ট ওই গুঁড়ো সিঁদুর অনেকের তখন কি হয় যে পড়তে গেলে হয়তো যদি একটু মুখে টুকে পড়ে, তবু আমাদের গুঁড়ো সিঁদুরের মধ্যে না একটা আলাদা করে পিনের একটা মানে ডিজাইনিং একটা কাটিং স্টিক দেওয়া থাকে যাতে পড়তে সুবিধা হয়। তবু কি হয় অনেক সময় তাড়াহুড়োর মধ্যে পড়া তো, বা হয়তো কেউ কোনো কারণে পড়তে ভুলে গেল, বাইরে গিয়ে মনে বলেই পড়া হয়নি আজকে, চট করে পড়িনি, তো তখন কি হলো লিকুইড সিঁদুরটা বের করে জাস্ট একটা টাচ আপ করে নিল, হয়ে গেল। তো এই জন্য লিকুইড সিঁদুরের রিকোয়ারমেন্টস তো তৈরি হয়েছে। তো আমাদেরও আস্তে আস্তে, যদিও লিকুইড সিঁদুর ওনার হাত ধরে এসছে, তো উনি এই মডিফিকেশনটা করেছেন। এইবার হচ্ছে যে অনেকে বলে না এই সিঁদুরটা না আমরা এখন অতটা পড়ছি না, চুল উঠে যাচ্ছে। সিঁদুর তো আমাদের ট্র্যাডিশন, বা আমাদের এই যে বলেছিলাম ভালোবাসা, বা এই যেটা স্বামীর মঙ্গল কামনায় পড়বো, অটোমেটিক্যালি মানে বিয়ের যে জলটা বলে না গায়ে লাগতেই একটা হয়ে গেল কি যে সিঁদুরটা পড়তে হবে একটা, তো অটোমেটিক্যালি ওই সময় এই আমাদের সিঁদুরটা কিন্তু পড়লে কোনো রকম চুলের কোনো প্রবলেম হবে না। প্লাস হচ্ছে এই দাগ হওয়া, এই যে মঞ্জিসটা থাকার জন্য অনেকে সিঁদুর হয়তো এক জায়গায় পড়তে পড়তে ওখানে একটা কোনো দাগ হতে পারে, আমাদের এই মঞ্জিসটা দেওয়ার জন্য কিন্তু ওটা হয় না। প্লাস চন্দন তো স্কিনের জন্য ভীষণই ভালো, হলুদ ভালো, তো অটোমেটিক্যালি আমাদের সিঁদুরটা পুরো হার্বাল। তো আমি দেখলাম যখন আমার হার্বাল সিঁদুর রয়েছে, মানুষ সার্চ করছে হার্বাল সিঁদুর বলে গুগলে, তো আমি কেন এই কিওয়ার্ডটা এখানে অ্যাড করব না। তারপর আমরা একটা নতুন লঞ্চ করলাম ক্লাসিক হার্বাল আলতা বলে, সেটাই আমরা একটা মেন ইউএসপি রোজ এক্সট্রাক্ট দিচ্ছি। তো রোজ তো স্কিনকে টোন রাখে, হাইড্রেট রাখে, তো অটোমেটিক্যালি যখন ওটা আলতায় দিচ্ছি মানে পা ফাটা তো হচ্ছেই না, তার সাথেও যে স্কিনটাকে টান টান সুন্দর রাখবে, এবং রোজের এসেন্স তো ভালোই, সেই জন্য যে এই জিনিসটা সুবিধে হচ্ছে। তারপর আমরা আর একটা করলাম কি যে অর্গানিক সিঁদুর, অনলি লিকুইড সিঁদুর, এটা দিলাম, দিয়ে তার সাথে কোথাও ইন কলকাতা, ইন ওয়েস্ট বেঙ্গল, ইন ইন্ডিয়া এরকম দিলাম, তো অটোমেটিক্যালি যেখান থেকে যে সার্চ করবে ওই ওয়াইজ ডিজিটাল প্রেজেন্সটাকে আরো স্ট্রং করার চেষ্টা। এবার আপনি আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে যে ইন ফিউচার একটা সমস্যা হয় যে কোনো কোম্পানির ক্ষেত্রে যারা একদম টপ লেভেলে প্রোডাকশনে বসে আছে,
যে ডিস্ট্রিবিউটাররা সবসময় চায় জিনিসটা অনলাইনে অ্যাভেলেবেল না হোক, আবার অনলাইন কোম্পানি চায় যে এই জিনিসগুলো ডিস্ট্রিবিউটারের কাছে না থাকুক। তা কোম্পানি হিসাবে আপনারা এটা ব্যালেন্স করবেন কি করে? না, এটা আমরা একদম খুব সুন্দরভাবে এরকম ব্যালেন্স করি। কিভাবে করি, যে আমরা ডিস্ট্রিবিউটারকে যে মার্জিনটা দিই, মার্জিনের মধ্যে ডিফারেন্স থাকে একটা। অনলাইন মার্কেটিং আর রিটেল মার্কেটিং দুটোর মধ্যে মার্জিন ডিফারেন্স থাকে। তো তার ফলে কোনোটাই ক্লাস করে না, না ডিস্ট্রিবিউটার তার প্রফিট মার্জিন থেকে তার চলে যাচ্ছে বা তার সেল লস হচ্ছে, না ই কমার্স যারা আছে তাদের ক্ষেত্রে অসুবিধে হচ্ছে এরকম। আর দুটো বায়ার কিন্তু ডিফারেন্ট, দুটো বায়ারও কিন্তু, মানে এটা আমি আমাদের কোম্পানির দিক দিয়ে বলছি, যে কোনো কোম্পানির ক্ষেত্রে। হ্যাঁ, দুটো কিন্তু বায়ার ডিফারেন্ট। আচ্ছা, আপনাদের এই যে ফিল্ড রয়েছে, যে কোনো ফিল্ডে কম্পিটিটর তো একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। তো আপনারা কি মনে করেন যে এই ফিল্ডে কম্পিটিশন কতটা, এবং দ্বিতীয়ত হচ্ছে যে কম্পিটিটর আপনাদের সাথে কতটা কম্পিট করতে পারছে? ফিল্ডে তো কম্পিটিশন সবসময় থাকবে, সেই ক্ষেত্রে কম্পিট করতে পারছে তো চেষ্টা করছে, বাট সবসময় আমরা একটা জিনিস তো ট্রাই করি যে বেস্ট নিজে হব এবং যার দায়িত্ব রয়েছে তাকেও বেস্ট পজিশনে পৌঁছে দেবো, এবং সেটা অবভিয়াসলি আমাদের কোম্পানির সবাইকে সাথে সহযোগিতাতেই হচ্ছে। তো আমরা কিন্তু এখনো ব্র্যান্ড লিডার হিসেবে কিছুটা হলেও বলতে পারি। অন্তত আলতায় আপনি তো দোকানে গিয়ে দেখতে পারেন যে খুকুমনি কিন্তু বেশি দেখবেন, অন্য কিন্তু অতটা দেখতে পাবেন না। তো আমাদের যুদ্ধটা কিন্তু সবসময় সেখানে, যে প্রতিটা দোকানে যেন প্রপার ডিস্ট্রিবিউশন হয়, সিঁদুর প্রতিটা জায়গায় যেন প্রপারলি আমরা ঢুকতে পারি, তো আমরাই যেন থাকি। অবভিয়াসলি বাকিরা থাকবে, কিন্তু খুব উদার হয়তো আমার ব্যবসা করে লাভ নেই। তো আমার ব্যবসাটা তো কি, আমি বেস্ট পজিশনে যাব, সেটার জন্যই প্রতিনিয়ত খাটা, এবং সেটা ই কমার্স সাইট থেকেও রিটেলার মার্কেট থেকে, মানে প্রতিটা জায়গায়, এবং প্রতিটা জায়গায় আমরা ছড়িয়ে যাব। এবার একটা জিনিস যদি কম্পিটিটর একটা বলতে চান, সেটা হচ্ছে একে বাঙালি হয়তো অনেক সময় কম্পিটিটর আমরা নিজেদের হতে পারি যদি নিজেদেরকে দুর্বল মনে করি। তো সেই দুর্বলতাটা আগেই কাটিয়ে দিতে হবে। এক লাইফে ডিসিপ্লিন প্রচণ্ড দরকার, সিরিয়াসনেস দরকার, তার সাথেও এনজয়মেন্ট অবশ্যই দরকার, এবং আমার অপোজিশন কি করছে আমি কিন্তু বুঝতে দেবো না, কিন্তু আমি সেই স্টাডি করে দেখে নেবো যে সে কি করছে, তাই সে পরবর্তী পদক্ষেপটা দেওয়ার আগেই তখন আমি চুপ থাকি, পরে আমি বুম করে আমার পদক্ষেপটা দেব। এটা কিন্তু আমার চাল হওয়া উচিত, মানে এটা যে কোনো বিজনেস স্ট্র্যাটেজি, যে কোনো কাজের ক্ষেত্রে এটা হওয়া উচিত, এবং আমরা সেটা করি। এবং যে কোনো জায়গায় গিয়ে আমরা অবজার্ভ করি, যে কোনো এরিয়াকে টার্গেট করি যে সেখানে আমাদের প্রেজেন্সটা কতটা। তো সেটা দেখে যদি দেখি কোনো কারণে আমাদের প্রেজেন্স কোথাও কম, সেক্ষেত্রে আমরা চাই সেই প্রেজেন্সটা কি করে আমাদেরই লার্জ স্কেলে প্রেজেন্সটা থাকবে, সেটা নিয়ে আমাদের প্ল্যানিং চলে, এবং সেটাতে আমরা সেখানটায় পৌঁছে যাওয়ার চেষ্টা করি। আর একটা জিনিস যে কম্পিটিটর ব্র্যান্ড, হয়তো অনেক কম্পিটিটর থাকতে পারে, আলতা সিঁদুর অনেকেই তৈরি করতে পারে, অনেকে ভিডিও দেখায় ঘরে ঘরে আলতা সিঁদুর তৈরি করে দিচ্ছি, একটু জল মিক্সড করছি একটু বাট সেটা করে কিন্তু আলতা সিঁদুর তৈরি হয় না অ্যাকচুয়ালি। আমাদের মানে এখন অবধি পুরো অটোমাইজেশন, পুরোটা অটোমেটিক পদ্ধতিতে হয়, কারুর হাতের কোনো জার্মস বা কিছু সেটা আসার কোনো সম্ভাবনা নেই। এবং আমাদের কম্পিটিটর হয়তো আলতা সিঁদুর তৈরি অনেকে করতে পারে, বাট ঘরে ঘরে নর্মাল আলতা সিঁদুর করলে বা ভিডিও ব্লগে দেখালেই তো আলতা সিঁদুর হয় না। তো সেটার জন্য কিছু প্রসেস দরকার হয়, প্রপার প্রসেস। তো সেটা হলেই কিন্তু আলতা সিঁদুরটা হবে। তো আমাদের যেভাবে পুরো অটোমেটিক পদ্ধতিতে আলতা সিঁদুর তৈরি হয়, যেখানে কোনো হাত লাগে না, এবং তারপরেও একটা ফিল্টার করা হয়, এবং কি করে স্কিনে পুরো অটোমেটিক পদ্ধতিতে তৈরির পরে কোনো প্রত্যেক মানুষ কাজ করে, কিন্তু কারুর কোনো জার্মস বা কিছু আসার কিন্তু কোনো চান্স নেই। তো সেই যে প্রসেসটা অ্যাপ্লাই হচ্ছে, এবং এতগুলো হার্বস যে আমরা মেনটেন করে তৈরি করছি, আমরা কিন্তু শুধু মুখে বলার জন্য করছি না, আমরা কিন্তু ইনপুটটা দিচ্ছি, দিয়ে তবে বলছি, কারণ আমাদের কিন্তু মেন ইউএসপি কোয়ালিটি কোয়ালিটি কোয়ালিটি, অর্থাৎ হেলথ কনসিয়াস। অবশ্যই, কারণ 53 বছরের ইতিহাসে অনেক কোম্পানি তো এসছে, অনেক কোম্পানি গেছে, কিন্তু এই 53 বছর ধরে এই যে সুনামের সাথে একটা জায়গা ধরে রাখা,
এটা মনে হয় সম্ভব হতো না যদি আমরা কোয়ালিটি কনসিয়াস না হতাম। আজকে এত আমাদের যারা কনজিউমার তারা যে আমাদের ওপর এই ভরসাটা রেখেছে এত বছর ধরে, আমাদের মাথায় হাতটা রেখেছে, এটা কেন হয়েছে? নিশ্চয়ই আমরা কোয়ালিটিতে এতখানি মেনটেন করি বলে এরকম। কারণ আমাদের যে টেকনোলজি, আমি আজকের দিনে দাঁড়িয়ে এখানে বলতে পারি আমাদের যে টেকনোলজি, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, বা আমরা যা এমপ্লয়ীদের মানে আমাদের কুকুমনি পরিবার যা আমরা যেভাবে সংঘবদ্ধ, মনে হয় না খুব একটা কোম্পানিতে আছে। আর আলতা সিঁদুর কোম্পানিতে তো নেই এরকম, এটা আমি জোর দিয়েই বলতে পারি এখানে দাঁড়িয়ে এরকম। কারণ ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি কিন্তু কথা বলে। আজকের দিনে দাঁড়িয়ে 2025 সালে আমরা যদি দেখি কোথাও গিয়ে কিন্তু দরকার পড়ে ইনফ্রাস্ট্রাকচারের, যে আমি কত ভালোভাবে, আমি কত স্কিন ফ্রেন্ডলি মেটেরিয়াল তৈরি করছি, আমি কত ভালো করে কত পিউরিফাইডভাবে জিনিসটা আমরা কনজিউমারের হাতে তুলে দিচ্ছি, এই প্রসেসটা। এবং এর সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে এরকম আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, এটা কিন্তু আমরা ডে বাই ডে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে আপনি যদি দেখেন আলতা সিঁদুরে কিন্তু প্রফিট মার্জিন খুব একটা ভালো নয়। তাও আমরা সত্যি তাও আমরা, অনেকেই মনে করে ও কি আছে, জল আছে, জলের সঙ্গে তো রং গুলে দিলে হয়ে যায়, কিন্তু এখানে 5 থেকে 6টা কেমিক্যাল কম্পোনেন্ট লাগে। তারপর বিভিন্ন রকম জলকে, এই যে জলটা বিভিন্ন টেম্পারেচারে আমাকে বয়েল করতে হয়, এরম নয় যে একটা রকমের জল করে দিলাম। আমাদের ডিএম প্ল্যান্ট, আরও প্ল্যান্ট, ওখান থেকে জল বেরোচ্ছে, জলকে আমরা বিভিন্ন টেম্পারেচারে ফোটাচ্ছি, তারপর আমার হচ্ছে মিক্সিংগুলো হচ্ছে, হয়ে আবার ফিল্টার হচ্ছে, হয়ে আমার চেম্বারে আসছে, সেখান থেকে আমার ফিলিং লাইনে ঢুকছে। এটা একটা লং টার্ম প্রসেস। তো এই জায়গাটা কেউ ইচ্ছে করলে চাইলেই যে ও আলতা সিঁদুর কোম্পানি আমি তো কালকেই খুলে ফেলছি, বা আমরা অনেকেই ভাবি এরকম আজকের দিনে দাঁড়িয়ে এরকম আমরা তো লিখে দিচ্ছি আমরা কোয়ালিটি এরকম ভালো, ত্বকে কোনো ক্ষতি করে না। আমরা এখনো পর্যন্ত লেখার জন্য লেখা বা মানুষকে বলার জন্য বলি না। আমাদের R&D একটা টিমই আছে যারা প্রতিনিয়ত কাজ করে আরও কি করে কোয়ালিটি ডেভেলপ করব। এই জায়গাটা তো আমাদের লাস্ট কথা, যে আমরা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না। আমার ইনহাউস একটা টিম আছে শুধু, মানে তাদের কোনো কাজ নেই, তারা শুধু সারাদিন ওটাই করছে যে আরও কি করে কি করব, আরও কি হাফ মিক্স করলে ভালো হবে, আরও কি করে টেম্পারেচার কি হবে না হবে, ডেভেলপমেন্টটা পুরোটাই তারা করছে এরকম। আপনি আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে যে প্রোডাক্ট ভ্যারিয়েশন যেভাবে আপনারা করছেন, বা যতটা ক্যাপিটাল, তো এখানে একটা যে কোনো বিজনেসের বড় খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা কি আপনার কি মনে হয় যে এটা আপনারা দীর্ঘদিন একটা ক্যাপিটাল থাকার জন্য আর ভবিষ্যতে প্রোডাক্ট আনতে আরো বেটার সুবিধা হচ্ছে, নাকি মনে হয় যে আরো একটু ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এলে বেটার হতো? আপনারা এখানে কি ফিল করেন? কেন আমি জিজ্ঞেস করছি, বিকজ একটা কালচার বা একটা মানে শুনে আসা কথা, সেটা হচ্ছে বাংলা থেকে ব্যবসা করতে খুব অসুবিধা হয়, বা বাঙালির দ্বারা ব্যবসা হবে না, ইত্যাদি ইত্যাদি। সেই জায়গাটা আমি আপনাকে জিজ্ঞেস করছি। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল, যে বাঙালি ব্যবসা বোঝে না বা বাংলা থেকে ব্যবসা হয় না, এটা কিন্তু একদমই নয়। আজকে বাংলা থেকে কত বড় বড় বিজনেসম্যানই তো উঠে আসছে বা করেছে, মানে আপনি যদি দেখেন এরকম, আপনি যদি টপ ইন্ডিয়ার বিজনেসম্যানদের মধ্যে দেখেন, তার মধ্যেও কিন্তু বাঙালি আছে, তো অনেকেই বাঙালি আছে এরকম। তো আজকে কিন্তু বাংলায় ব্যবসা করতে প্রবলেম হয়, এটা একদমই ঠিক কথা নয়, বরং আমরা অনেক কিছু সুযোগ সুবিধা পাই এরকম। তো সেই জায়গাটা আমাদের তো ভালোই হয়। আর দেখুন, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তো যে কোনো বিজনেসে থাকবেই, এই ব্যালেন্সিংটা তো করতেই হবে। আর আমাদের ক্ষেত্রে ব্যাংক লোন তো আছেই, তারপর ধরুন এই যে এমএসএমই, আমরা এমএসএমই রেজিস্টার্ড ইউনিট, এমএসএমইর অনেক সুযোগ সুবিধাই আছে এরকম। তো সেইগুলোতে আমরা অ্যাভেল করার চেষ্টা করি। আমাদের ধরুন পিএফ, ইএসআই, মানে গভর্নমেন্টের যা নিয়ম আছে আমরা সব কিছুই তো মেনি। আমাদের ফায়ার, পলিউশন, দেখুন আর একটা জিনিস এরকম এই কথায় কথায় উঠে এলো, আজকে কিন্তু অনেক ব্যবসায়ী করে, কিন্তু আপনি যদি দেখেন আজকে কিন্তু এই যে ফায়ার লাইসেন্স, পলিউশন লাইসেন্স, এগুলো করেই না অনেকে, প্রয়োজন নেই তো করা এরকম। কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে সব কিছু করেই কিন্তু আমরা ইন্ডাস্ট্রিটা চালাই এরকম। কারণ আমরা, আর আমাদেরই মতো একটা কোম্পানি, জাস্ট খুকুমনি একমাত্র কোম্পানি যে আইএসওটা বিএসআই থেকে আছে। আইএসও তো রাস্তাতেও মানে রাস্তার অনেক কোম্পানি করে দিচ্ছে এরকম, কিন্তু আমরা কিন্তু বিএসআই থেকে আইএসও নিয়েছি, কোয়ালিটি কন্ট্রোল। হ্যাঁ, এই জায়গাটা তারা আসে 3 দিন ধরে, আমাদের কোয়ালিটি কন্ট্রোল অডিট চলে। দিল্লি থেকে লোক আসে, তারা দেখে মানে লং টার্ম প্রসেস এরকম। 3 দিন আমাদের পুরো ফ্যাক্টরি বন্ধ রাখতে হয়, তারা আসে, এসে দেখে সব কিছু করে তবেই কিন্তু দেয়। এবং প্রসঙ্গত বলি, আমরা
2019 সালে জিএমপি পেয়েছিলাম, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস, মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা দিয়েছিল এরকম, যেটা ড্রাগ কন্ট্রোল বলে। ওরা এসে দেখে গেছিলো যে আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসটা এতটাই ভালো বা আমাদের কোনো ডিফেক্ট এতটাই কম, ডিফেক্ট নেই বললেই চলে এরকম। দেখুন, জিরো ডিফেক্ট তো কেউ ক্লেম করতে পারে না, কাজ করতে গেলে 19-20 ডিফেক্ট থাকবেই। এখন মেশিনারি হয়ে যাওয়াতে সেটা পার্সেন্টেজ আরো কমে গেছে। আচ্ছা, একটা জিনিস বলুন, এই যে পরিবার থেকে ব্যবসা, পারিবারিক ব্যবসা পাওয়ার অসুবিধা কি কি আর সুবিধা কি? পারিবারিক ব্যবসার সুবিধে যেটা মানে আমার মনে হয় এরকম যে একটা পরিবার থেকে বড় হচ্ছি তো, এই যে একটা টান মানে জিনিসটা ধরে নেওয়া, এটা খুব তাড়াতাড়ি হয়, এরকম খুব তাড়াতাড়ি জিনিসটাকে ক্যাচ করা যায় যে আমার ফ্লো বিজনেস। এবার তারপর সেই প্ল্যাটফর্মটাকে রেখে আপনি এক্সপ্যান্ড করলেন, ঠিক আছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে সুবিধে হয় কি হলো, যে আপনি কোনো একটা কিছু করতে যাচ্ছেন, সেখানে বাবা মার সাপোর্টটা, মানে এটা আমি আমারটা বলছি এরকম, আমি জানি না অন্য কার ক্ষেত্রে কী হয়, তো এই সাপোর্টটা আপনি খুবই পাচ্ছেন। বাবা মা সব কিছু করে দিচ্ছে, দেখে দিচ্ছে, যেটা যেটা বলছেন সব কিছু। তো এই ফ্যামিলি সাপোর্টটা, মানে আপনি যদি বাবা মার ওই জেনারেশান থেকে বলেন, ওই সাপোর্টটা তো আমি সবসময় পাই এরকম। আর অসুবিধা বলতে এরকম যে দেখুন, নিন্দুকেরা তো অনেক কথাই বলে, বাবার ব্যবসা আছে ওই জন্য, যেটা হয় বাঙালিদের এরকম, ও তো বাবার ব্যবসা আছে, বাবার ব্যবসা বসে গেছি, ঠিক আছে, এটা তো অনেকেই অনেক জায়গায় বলে, কিন্তু এটাকে আমি অন্তরে দিই না। আমি জানি আমার কর্মই আমার লাস্ট কথা বলে। আমি একটা জিনিস সবসময় মনে রাখি যে আমার একটা গোল সেট করব, সেই গোলটা অ্যাচিভ করার জন্য কি কি করতে হবে, এটা আমি বলি না, এটা সকলেরই একটা মোটো হওয়া উচিত যে আমার একটা গোল সেটিং দরকার। সেই গোল সেটিংটাকে আমি কিভাবে অ্যাচিভ করব, সেই ওয়াইজ প্ল্যান অ্যান্ড এক্সিকিউট দ্য প্ল্যানটা এক্সিকিউট করলে প্রপারলি তো যে কোনো লোকই সাকসেসফুল হতে পারবে। শুধু আমি বলে কেন, যেটা নতুন ইয়ং এন্টারপ্রেনিয়ররাও আসছে, তারা তো প্রত্যেকেই একটা প্ল্যান করছে, অ্যাকশন প্ল্যান বানাচ্ছে, সেই অনুযায়ী চেষ্টা করছে। তো আমার মতে হচ্ছে প্রথমত 3টে জিনিস খুব দরকার। আমার কথা হচ্ছে, প্রথম কোয়ালিটি দরকার, সেটা ম্যানুফ্যাকচারিং বিজনেস হোক, সার্ভিস বিজনেস হোক। আর সেকেন্ড দরকার, মানে আমাদের ক্ষেত্রে বলি কন্টেন্ট ইজ দ্য কিং। হ্যাঁ, আর কমিটমেন্ট ভ্যালু সব সময় থাকা উচিত। একটা বিজনেস বলুন, একটা সার্ভিস বলুন, যাই করুন, সেটাকে বড় করতে গেলে, কারণ কমিটমেন্ট আপনার যখন থাকবে, আপনি যদি একটা জায়গায় কমিটেড হয়ে যদি সেই কাজটা করেন, দেখবেন কাজের প্রতি ভালোবাসা অনেক বেড়ে যাবে এবং লোকের অ্যাকসেপ্টেন্সও আপনার কাছে এসে যাবে, এরকম যে না, এ তো হচ্ছে কমিটমেন্ট রাখতে পারছে, তাহলে ওকে ট্রাস্ট করা যায়, ওকে কাজ দেওয়া যায়। অ্যান্ড থার্ড ইজ সার্ভিস। আপনার সার্ভিস যত প্রম্পট হয়, মানে আপনি আপনার অ্যাঙ্গেল থেকে বলছেন, আমি আমাদের অ্যাঙ্গেল থেকে তাড়াতাড়ি প্রোডাক্ট পৌঁছে দিচ্ছি, বা কোনো তাদের প্রবলেম হলে সেই প্রবলেমটাকে সলভ করছি, এই 3টে জিনিস যদি কোয়ালিটি, কমিটমেন্ট, সার্ভিস, এই 3টে জিনিস যদি ঠিকমতো করতে পারা যায়, তো যে কোনো বিজনেস বা যারা নতুন আসছে তারাও কিন্তু খুব তাড়াতাড়ি স্ট্যান্ড হতে পারবে। আর দেখুন, ডিসিপ্লিন তো খুবই দরকার লাইফে, অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। এই জায়গাটা যে আমি কোন সময় কোন কাজটা করব, প্রত্যেকেরই পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ সব কিছুই আছে। তো আমরা তো সব কিছুই ধরুন হচ্ছে আমরা এর মধ্যেও ঘুরতে যাচ্ছি, খেতে যাচ্ছি, আনন্দ করছি, কাজের সময়টা কাজও করছি এরকম। তো এই টাইম ম্যানেজমেন্টটা যদি একজন খুব ভালো করে সেট করে নেয়, এরকম যে আমি কোন সময় বেরিয়ে, ধরুন আমরা সকালবেলা 11:30 অফিস চলে যাই, অফিসে এই কাজটা করি, ও করে ইভিনিংয়ে আবার তারপর ফ্যাক্টরি ভিজিট, তারপর প্ল্যান ভিজিট। আমাদের ধরুন মাল্টিপল ফ্যাক্টরিজ আছে, সেখানে ভিজিট করতে হয়, সেখানে অফিসে যেতে হয়, কলকাতাতেও অফিস আছে, এখানে ওখানে করে সব জায়গাগুলোই তো ঘুরতে হয়, দেখতে হয় এরকম। তো এই যদি টাইম ম্যানেজমেন্টটা প্রপারলি কেউ করে নিতে পারে, সো আলটিমেটলি মানে হি অর সি অবভিয়াসলি এরকম সাকসেসফুল হবেই। দেখুন, একটা বিষয় থাকে যে কোনো বিজনেস পরিবারে, এই ব্যাপারটা হয় যে হাজব্যান্ড যখন একজন ব্যস্ত মানুষ, ব্যবসায়ী বিশেষ করে, সেক্ষেত্রে ওয়াইফের বা গার্লফ্রেন্ডের একটা এক্সপেকটেশন থাকে যে তিনি আমাকে অনেকটা সময় দেবেন, কিন্তু এই ধরনের প্রফেশনে কখনোই সে এনাফ সময় দিতে পারে না। স্বাভাবিকভাবেই সেটা আপনার ক্ষেত্রেও হয়েছে যে যতটা আপনার মনে মনে এক্সপেকটেশন ছিল ততটা হয়তো পাননি। এই যে স্বামীর থেকে বা হাজব্যান্ড, আপনার বয়ফ্রেন্ডের থেকে বা লাইফ পার্টনারের থেকে এনাফ সময় না পাওয়া, সেইটাকে অ্যাডজাস্টমেন্টকে কি করে আপনি করলেন, বা আপনি কি মনে করেন এটা আদৌ কি অ্যাডজাস্টমেন্ট নাকি পাশে থাকা? অবশ্যই পাশে থাকা, কারণ সারাদিন হয়তো আমরা খুব ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যেও হয়তো আমি যেরকম ওষুধ খেতে খুব ভুলে যাই, যেটা থাকে। তো ও হয়তো আমাকে ডেকে প্রতিদিন বসিয়ে রেস্টুরেন্টের টেবিলে অপর দিকে বসিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করিয়ে ওই সিনেমার মতন মিউজিক বাজিয়ে, ভায়োলিন বাজিয়ে হয়তো স্পেশাল
সেই ফিলটা না ডেলি করালেও বা সপ্তাহে একদিন না করালেও ওই ওষুধটা আমি খেয়েছি কিনা সেটা মনে করিয়ে দিল। তো আমার কিন্তু সারাদিনের মধ্যে ওইটা মনে হওয়া উচিত যে ওর কিন্তু এত ব্যস্ততার মধ্যেও আমার প্রতি এই কেয়ারিংনেসটা আছে, তো ওটা না করলেও চলবে। আমরা হয়তো সত্যি এতটাই, আমিও যেহেতু এই ব্যবসার সাথে যুক্ত, তো অবভিয়াসলি দুজনে মিলে এই দুটো টাইম তো মানে আরও ভালোভাবে কাজ করে কি করে ব্যবসাটাকে বাড়াবো সেটা তো অবশ্যই আমাদের মোটো। তো সেই ক্ষেত্রে দুজনকেই ইকুয়ালি ব্যবসায় টাইম দিতে, হয়তো বেশিরভাগ সন্ধে আমাদের এক একটা মিটিংয়ে চলে যায়, সেখানে হয়তো নিজেদের জন্য আলাদা করে টাইম বের করা হয় না। রাতেও হয়তো গিয়ে আমরা হয়তো বেডরুমে একসাথে আছি, গল্প করছি বিজনেস প্ল্যান, নিজেদের গল্প হয়তো করা হচ্ছে না, কিন্তু আমার হয়তো শরীরটা খারাপ হলে হয়তো মাথায় একটু হাতটা বুলিয়ে দিল, ওইটা হচ্ছে ভালোবাসা, পাশে থাকা। নাইবা আমরা সারাক্ষণ সো কল্ড কাপেল ট্রিপ প্ল্যান করলাম, নাইবা আমরা সবসময় সো কল্ড দুজনে মিলে আলাদা আলাদা কোথাও চলে গেলাম, কিন্তু ওই যে সারাদিনের মধ্যে হয়তো মিটিংয়ের মধ্যে আমাদের হয়তো অনেক কথাও হলো না, সারাদিন অফিসে আছি 24 ঘন্টা, কিন্তু একসাথে হয়তো কথাই বললাম না, তবু খাবারের টাইমে হয়তো মিটিং করতে করতে ভুলে গেছি খাবারের কথাটা, ও মনে করিয়ে দিল গ্যাপ হলে কিন্তু শরীরটা খারাপ হয়ে যাবে, চলো একসাথে খেয়ে নিই। হয়তো খেতে বসে আমরা বিজনেসের কথাই বলছি, কিন্তু খাওয়াটা যে মনে করিয়ে টাইমে খেয়ে নিলাম দুজনে, এইটা হচ্ছে ভালোবাসা। হয়তো আমার কিছু মনে খুব ইচ্ছে আছে, আমি প্রকাশই করিনি, ঠিক আছে, তো সেটা হয়তো দেখলাম ও বুঝে কখনো সেই জিনিসটা করে দিল। আমি কিন্তু বলিনি, আমি কিন্তু এক্সপেকটেশন মনে থাকলেও প্রকাশ করিনি, ও কিন্তু বলেনি, বাট পেলাম। হয়তো সবসময় সেই সারপ্রাইজটা পাচ্ছি না, কিন্তু সারাদিনের যে ছোট ছোট কেয়ার, আমাদের ব্যবসা এত লোকজন সব থাকা সত্ত্বেও আমরা কিছু কিছু কাজ একসাথে করি। যেরকম হয়তো আমি বলছি, হয়তো শুনলে আপনারও হাসি পেতে পারে, যে পুরো প্যাকড আপ শিডিউলে চলে যাই, তবু সকালে উঠে যেটা আমাদের যে গায়ে আমরা যে কভারটা দিয়ে যে শুই, তো সেটা আমরা সকালে শুধু একটা, এটা কিন্তু আমি কোনোদিন বলিনি, বাট এটা একটা কথা হয়ে গেছে। আমি হয়তো যখন নিজে পাঠ করছি, আমার এটা আমি নিজেই করি, তখন ও বললো আরে নিজে করছো কেন, চলো একসাথে করি। তো এটা হচ্ছে ভালোবাসা। তো আমি হয়তো বছরে একবার কি দুবার ট্রিপ করলাম, ঠিক আছে, কি 3টে ট্রিপই করলাম, কিন্তু বাকি টাইম হয়তো খুব ব্যস্ত, কিন্তু ব্যস্ততার মধ্যে অনেক সময় মুখে হাজারবার, ও হয়তো আমাকে সারা বছরে একবারও বললো না আমি তোমায় ভীষণ ভালোবাসি, কিন্তু হয়তো আমার মাথা ব্যথার সময় একটু মাথাটা টিপে দিয়ে চলে গেল, সেইটা কিন্তু ভালোবাসা, মুখে প্রকাশ করলেই হয় না। তো আমি এই ক্ষেত্রে, এটা সব ওয়াইফদের ক্ষেত্রেই এটা আমার থেকে একটা মেসেজ, বা সব হাজব্যান্ড ওয়াইফদের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংটা অবশ্যই দরকার, কেয়ারিং ফিলটাও দরকার, কিন্তু এই এক্সপেকটেশনটা রাখাটা বোধহয় বাড়াবাড়ি, যে আমাকে সবসময় একটা আলাদা করে স্পেশাল ফিল করাতে হবে, একটা আলাদা করে স্পেশাল টাইম দিতে হবে, সব সময় ইটস নট নেসেসারি। কোনো কোনো সময় নীরবেও ভালোবাসা হয়, কোনো সময় হয়তো আমার হয়তো কিছু খাওয়া বারণ, সেটা খাচ্ছি, সেটা গিয়েও সবার সামনেই হয়তো বকুনি দিল আমায়, এটা খেও না, এটা খেলে প্রবলেম হবে, হয়তো সবাই ভাবলো হাজব্যান্ডটা কি ডমিনেটিং, এইতেও বারণ করছে, বাট না, ওটা কিন্তু ভালোবাসা, কারণ আমার ওটা খেলে প্রবলেম হবে, ও কিন্তু ওটাই বলছে, হয়তো সবার সামনে রিয়াক্ট করে বললো, না হলে হয়তো আমি খেয়ে নিতাম, উদ্দেশ্যটা আসল। তো ওটা কিন্তু বুঝতে হবে আমার। এবং যে কোনো সংসার করা, সেটা বিজনেস ফ্যামিলি হোক কি চাকরি হোক, আজকে দুজনে হয়তো দুটো জায়গায় অন্য জায়গায় চাকরিও করতে পারে, বাট দিনের শেষে ঘরে একসাথে থাকলো, বাট এইটা বুঝতে হবে যে তার আমার প্রতি ওই ছোট ছোট কেয়ারিংগুলো আছে কিনা, মানে আমাকে প্রতিদিন টাইমে একসাথে কাটাতে হবে না, বা এরকম নয় কি যে অনেকের হয়তো এক্সপেকটেশন থাকে যে খুব দামি গিফট দিলে তবে সেটা ভালোবাসা হবে, দামি নেকলেস দিলে, দামি শাড়ি, দামি ড্রেস, দামি রেস্টুরেন্টে খেতে মানে খাওয়াতে নিয়ে গেলে, বা হয়তো স্পেশাল অকেশনে দামি গাড়ি গিফট করলে সেটা ভালোবাসা, সেটা কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসার অ্যাকচুয়াল অর্থটা কিন্তু আমি দিনের শেষে শান্তিতে একসাথে পাশে ঘুমোতে পারছি কিনা,
সারাদিনে আমার একবার হলেও একটা খোঁজ নিল কিনা। দুজনে আমরা এক জায়গায় থাকতে পারি, অনেকেই তো আলাদা জায়গায় থাকে। হয়তো সে সময় সে একটাবার খুব ব্যস্ত মিটিং, হয়তো বউ ভাবছে ও সারাদিন আমাকে একবারও ফোন করলো না, সে অভিমানে সেও করলো না। কিন্তু হয়তো এরম তো হতে পারে তার সারাদিন সে হয়তো তার চাটা বা জলটা খাওয়ারও সময় পায়নি, তবু হয়তো সেই ব্যস্ততার মধ্যে সে সারাদিন একবার হোয়াটসঅ্যাপ করে তাকে শুধু লিখলো তুমি খেয়েছো বা তুমি ভালো আছো। হয়তো সারাদিনে সে আর ফোন করতে পারলো না, তার মানে এটা নয় সে যে ভালোবাসে না। সে কিন্তু ভালোবাসে বলেই সে নিজে জল খেতে ভুলে গিয়েও একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ করে দিয়েছে। আমি ওটাকে দেখি, তার যদি কেয়ারিংটা না থাকতো ওটা করতো না। হয়তো কোনোদিন সে সারাদিন সেই হোয়াটসঅ্যাপটাও করতে ভুলে যেতে পারে, কিন্তু রাতে এসে সে ডিনার টেবিলে হয়তো একসাথে খেলো, টাইমটা দিল, তার ওয়াইফ খেয়েছে কিনা সেটা সে খোঁজ নিল, শরীর কেমন আছে কিনা খোঁজ নিল। সারাদিন নাই বা খোঁজ নিল, তবু তো একটা টাইম খোঁজ নিল। এটাই ভালোবাসা। তো ভালোবাসা কিন্তু অ্যাকচুয়ালি তার কোনো মানে শব্দ হয় না, সেন্টেন্স হয় না, তার ল্যাঙ্গুয়েজটাই কিন্তু এই উপলব্ধি, ফিলিংস এবং নীরবতার মধ্যেও কিন্তু ভালোবাসা লুকিয়ে থাকে। অনেক সময় অনেকে আমরা দেখি যে মানে কি বলবো, ওই অনেক ক্ষেত্রে নয় একে অন্যজন খুব বক বক করে, ঠিক আছে, যেটা আমাদের খুব কমন কথা, এই মেয়েরা বেশি বক বক করে, তোমার তো হয়ে গেল, মানে শুনতে হবে। অনেকে দেখবেন ওটাই সাইলেন্টলি শুনছে। একটা জিনিস, এটা আমি মানে ইনক্লুড করছি যে অনেক সময় মেয়েদের প্রয়োজন হয় না, যে কিছু অ্যাডভাইস দরকার হয় না, এই শোনার মানুষটা দরকার হয়। কিন্তু অনেকে সেটা বুঝতে পারে না যে এটা আমার ক্রাইটেরিয়া। তো অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক ওয়াইফ অনেক বকবক করছে, হাজব্যান্ড মন দিয়ে শুনছে, ঠিক আছে, সে হয়তো টিভি দেখছিল, টিভির সাউন্ডটা আস্তে করে দিল বা ফোনটা নামিয়ে রেখে তার কথাটা শুনছে বা তার বকবকটাই শুনছে, কিন্তু কোনো কথা বলছে না। এখন বউ এটা মনে করতে পারে যে আমি তখন থেকে বলে যাচ্ছি, সে একটাও কথার উত্তরই দিচ্ছে না, আমাকে এতটা ইগনোর করছে। বাট না, আদবে ওটা কিন্তু ইগনোরেন্স নয়, ওটা কিন্তু সে হয়তো ভাবছে যে আমি হয়তো কথা বললে সে বিরক্ত বোধ করতে পারে, তাই আমি চুপচাপ শুনি, অ্যাটেনশন দিচ্ছি। তো এই অ্যাটেনশন দেওয়াটাও কিন্তু একটা ভালোবাসা। তো ভালোবাসার এক্সপ্লানেশন প্রচুর আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যেটা প্রশ্ন ছিল যে একটা বিজনেস এত ব্যস্ত একজন মানুষকে বিয়ে করে আমার এক্সপেকটেশন কি হয়েছে, না আমার এক্সপেকটেশন একটুও কিছু বাজে হয়নি, বরং আরো ভালো হয়েছে। কারণ হয়তো আমি এটা দেখলাম কোনো ক্ষেত্রে হয়তো আমাকে কখনো খেয়াল রাখলো না, কিন্তু আমার পাশের জনের কোনো প্রবলেম হয়েছে কিছু, ও হয়তো সেটাই দৌড়ে গেল, তখন আমার মনে হলো না, মানুষটা জেনুইন ভালো, এইটা আছে মানে সে কিন্তু ভালোবাসছে, সে ভালোবাসতে জানে, সেজন্যই কিন্তু সে যাচ্ছে বা সে তার পাশে দাঁড়াচ্ছে। এটাও একটা কিন্তু ভালোবাসা। তো মানে এক্সপেকটেশনটা আমার কিন্তু ফুলফিল হয়েছে এবং সবাইকে এটাই বলবো সবসময়। এখন তো অনেক সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে, ওই মানে ব্লগ করে দিল, রেস্টুরেন্টে গিয়ে ছবি দিয়ে দিল, মানে আমাদের সেলিব্রেশন হয়ে গেল। তারপর এখন হচ্ছে রেজিস্ট্রি ডেট সেলিব্রেশন হয়, ফার্স্ট দেখা সেলিব্রেশন হয়। তো ওই তারপর অ্যানিভার্সারি সেলিব্রেশন, এটা আমি বলছি না, এটা তো একটা বড় ব্যাপার, কিন্তু ওই ছোট ছোট উইটার হয়তো তাদের বাড়িতে অনেক ঝগড়াঝাটি হচ্ছে, বাট সোশ্যাল মিডিয়া একটা ছবি দিয়ে দিল, দেখে অনেকের হয়তো মনে কষ্ট আছে, সেই দেখে ভাবছে এরা এত ভালো আছে, আমার বর তো কারণ, বাট অ্যাকচুয়ালি সে কিন্তু দেখতে পেল না যে তার বর সারাদিনে হয়তো অনেক নীরবে তাকে ভালোবেসেছে, কেয়ার রেখেছে, হয়তো সে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ওইভাবে খাইয়ে ফেসবুকে ছবি দিতে পারেনি। মানে আপনি মনে করেন যে আপনার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়ার থেকেও জেনুইন ভালোবাসাটা কতটা ইম্পর্টেন্ট? আমি জেনুইন, কারণ জেনুইন ভালোবাসার কিন্তু অত প্রকাশ হয় না, যেখানে সত্যিকারের ভালোবাসা থাকে সেখানে কিন্তু অত প্রকাশ করা যায় না। তো জেনুইন ভালোবাসা মানে ফেসবুকে একটা ছবি দিয়ে পোস্ট করে একটা ট্যাগলাইন দিয়ে দিলাম, ওটা ভালোবাসা নয়। জেনুইন ভালোবাসা মানে আমার ঘরে বউ ভালো আছে কিনা, তার মনটা ঠিক আছে কিনা, এইটা হচ্ছে ভালোবাসা। কারণ ফেসবুকে পোস্ট তো সবাই দেয়, কিন্তু ঘরে কজন ভালোবাসে সেটা আমার মানে সেটা দেখার দরকার। তো এটাও একটা মেসেজ যে ওই কারুর ছবি দেখে মনে মনে এক্সপেকটেশন তৈরি করে নিয়ে দুঃখ পেয়ে লাভ নেই।
হয়তো সারাদিন আমার বর কত আমাকে কথা বললো, আমি ভাবছি এই শুধু এইসবই করে, কিন্তু আমাকে কোথাও নিয়ে যাচ্ছে না, ওটা কিন্তু নয়। তো সেই ক্ষেত্রে তবু আমি বলবো এই ক্ষেত্রে তো আমরা যাই, সবই হয়, কিন্তু তারপরেও এটা যেটা আমি বললাম যে হয়তো 2-3 দিন আমরা একসাথে সেভাবে গল্পই করার সময় পেলাম না, এটা ফ্যাক্ট। এবং আমারও একটা শিডিউলের প্রচুর চেঞ্জেস হয়েছে। মানে আগে হয়তো ইভিনিংয়ে আমি কোর্ট থেকে ফিরে আগে হয়তো আমি একটা রিল্যাক্সেশনের টাইম পেলাম, এখন সেটা পাই না। এখন অফিস থেকে ফিরলাম, যে ফিরে আমরা আবার একটা মিটিংয়ে চলে গেলাম, কিন্তু ওই যে মিটিংয়ে একসাথে যাচ্ছি ফিরছি যখন, এই যে তখনও কিন্তু ওই যে দিনের শেষে রাত্রিরে হয়তো শুতে যাওয়ার সময় আমি বলছি হয়তো চাদরটা গা থেকে সরে গেছে, ও হয়তো দিয়ে দিল, সেটাকে আমি বলি ভালোবাসা। নাই সারাদিন আমি টাইম কাটাতে পারলাম, এরমও হয়েছে আমাদের 2-3 দিন কোনো পার্সোনাল গল্পই হয়নি, মানে কোনো গল্প হয়নি। আমি আমার শিডিউলে ব্যস্ত, ও শিডিউলে ব্যস্ত। মানে অনেকে আমাদের প্রশ্ন করে, উফ তোদের আর কি চাপ, সারাদিনই তো তোরা একসাথে কাটাস। কিন্তু যে জানে সেই জানে যে পাশাপাশি চেয়ারে বসে থাকলেও কেউ কারোর দিকে তাকিয়ে হয়তো গল্পই করিনি, সামনের দিকে তাকিয়ে কথা বলছি, শুধু দরকারিটুকু বলছি, কিন্তু তবু ওই যে আগে বললাম ওইটা ভালোবাসা। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেই ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটাই বলবো যে ভালোবাসাটা অ্যাকচুয়াল কি সেটা বোঝা দরকার। তাহলে আপনাদের কি মনে হয় যে এই যে ওয়ার্ক লাইফ আর পার্সোনাল লাইফ এইটা ব্যালেন্স করে চলেন কি করে? এটা ব্যালেন্স করার একটা মেন যেটা টাইম ম্যানেজমেন্ট একটা প্রথম ব্যাপার। সেকেন্ড, ওয়ার্ক আর পার্সোনাল, প্রফেশনাল আর পার্সোনাল যখন আমি ব্যালেন্স করতে পারবো তখনই আমি সফল। তো আমার একটা কাজের শিডিউল টাইম থাকবে, তারপরেও যদি আমি সারাদিনেও সময় দিতে না পারি অন্তত রাতটা যেন একসাথে সময় দিই। তারপর আমাদের যেটা হয় যে আমরা হয়তো সারাদিন সময় পেলাম না, কিন্তু রাতের ডিনারটা আমরা সবাই মিলে একসাথে বসে করি। মানে আমি, ও, বোন, মা, বাবা, মানে মামুনি, পাপা, আমরা প্রত্যেকে একসাথে বসে করি। দিনের শুরুতে আমার মনে হয় একটা শিডিউল প্ল্যান করে নেওয়া উচিত যে আমি আজকে কি কি করব। ঠিক আছে, কিছু আমাদের ডেলি শিডিউল কাজ কিন্তু এভরিডে থাকে, এবার কোনো দিন তাড়াতাড়ি বেরোনো, কোনো দিন একটু পরে বেরোনো থাকে। তো ডেলি শিডিউল প্ল্যানটা যখন করে নিলাম যে আমার কিছু ফ্যামিলি টাইমও দরকার, মানে আমি কাজে বেরোচ্ছি মানেই আমি সকালবেলা উঠলাম, নিজের মতন এক্সারসাইজ করলাম, চান করলাম, খেলাম, বেরিয়ে গেলাম, দিয়ে আবার বাড়িতে এলাম, নিজের মতন কাটালাম। এটাকে কিন্তু লাইফ বলে না। আমার ফ্যামিলির প্রতিও আমার কিছু ডিউটিস আছে, তো সেটা আমাকে কিন্তু পালন করতে হবে। এবং সেটার সাথে যদি আমি আমার প্রফেশনাল লাইফকে ব্যালেন্স করতে পারি তখনই কিন্তু আমি সাকসেসফুল, তার আগে কিন্তু নই। তো আজকে আমি একটা মেয়ে হিসেবে আমি বলছি, এবং আমি আমার ব্যাকগ্রাউন্ড দেখেও বলছি যে আমার বাড়িতে সেরকম তো খুব একটা কিছু কাজ আমাকে করতে হয় না, এমন তো নয় যে আমাকে ডেলি রান্না করে অফিস যেতে হচ্ছে। বাট আমাদের পুজোটা খুব সুন্দর করে করা হয়, ঠাকুরকে মালা টালা দিয়ে মুছিয়ে চন্দন এরকম করা হয়, প্রসাদ টোসাদ সব দিয়ে। সেটা হয়তো আমি যদি 2 দিন মিসও করি, অন্তত সপ্তাহে 2 দিন আমি মেনটেন করার চেষ্টা করি যে আমি পুজোটা আমি পুরোটা করে দিলাম, বা তাদের সাথে আমি করে দিলাম। পুজোটা একটা 25 মিনিট মতো টাইম লাগে, তো কোনোদিন আমি জানি যে একদিন তো তাদেরও মনে হতে পারে যে না আমার বাড়ির লোক একটু করুক, সাথে থাকুক। শরীর যদি বাড়ির কারোর খারাপ হয় সেদিন হয়তো আমার অফিসেও যেতে হবে, কাজ আছে, কিন্তু এখানে আমি একটা কথা বলবো, প্রায়োরিটি কিন্তু কখনো কখনো ফ্যামিলি মেম্বারকে দেওয়া উচিত। অরিত্রবাবু বিদেশে না গিয়ে পারিবারিক ব্যবসায় যোগ দিলেন, সফলভাবে পরিবার আপনার সাথে রয়েছে, এবং আপনি ব্যবসাটাও সফলভাবে করছেন। আপনার একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। আজকের ডেটে অনেকেই বাংলা ছেড়ে চলে যেতে চাইছে অন্য রাজ্যে কিংবা বিদেশে। বাঙালি হিসাবে, সফল বাঙালি ব্যবসায়ী হিসাবে আপনি বাঙালিদের কি বার্তা দিতে চান? দেখুন, প্রথমত হচ্ছে বাংলায় কিন্তু বিজনেস করার স্কোপ আছে। আমরা যদি যে কেউ নিজেরা যদি চাই যে আমরা কিছু করব, বা আমাদের মধ্যে সেই টেনাসিটিটা যদি থাকে,
নিশ্চয়ই আমরা একটা না একটা দিন করতে পারবো। এখানে আমাদের 3-4টে জিনিসের দরকার হয়, যেটা আমি একটু আগেও বলছিলাম। আমাদের ডেডিকেশন লাগে, একটা ডিসিপ্লিন লাগে, টাইম ম্যানেজমেন্ট লাগে। তো এই জিনিসগুলো যদি আমরা আমাদের মধ্যে আনতে পারি, ইনফ্যাক্ট সবার মধ্যেই আছে এই জিনিসগুলো, যদি সেটাকে আরেকটু আমরা ফ্লারিশ করতে পারি, যদি আরেকটু আমরা অ্যাকশন প্ল্যানটা স্ট্রং করতে পারি আমাদের, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আজ যে কথাটা ছিল বাঙালিরা ব্যবসা করতে জানে না, এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করে দিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে বাঙালিদের অনেক বিজনেস ফোরামও আছে, সেখানে অনেক বাঙালি ব্যবসায়ী একসাথে আছে। আর আজকে বাঙালিরা কোথায় নেই, শুধু ব্যবসা বলে কেন, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় আপনি যদি বিদেশে দেখেন, বড় বড় জায়গাতে, সব জায়গাতে কিন্তু বাঙালি বসে আছে। তো আমরা বাঙালিরা এইটুকু মনে করি বা বিশ্বাস করি, চাইলে পারবো না এটা কোনোদিন হয় না। আমাদের মধ্যে সেই ভাবটা জাগাতে হবে, মনের ভেতর সেই স্পিরিটটাকে আনতে হবে যে আমরাই পারি। কারণ আমরা কথাতেই আছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। তো এটা তো আমাদের এখন প্রমাণ করার, নিউ জেনারেশন হিসেবে, ইয়ং জেনারেশন হিসেবে প্রমাণ করার সময় হয়ে গেছে। এবং আমরা অনেকেই কিন্তু এটা প্রমাণ করতেও পেরেছি। ছোট বড় যে কোনো ব্যবসায়ী হোক, বাঙালি কিন্তু সেই জায়গাতে এগিয়ে আছে, অন্যদের তুলনায় কোনোভাবেই পিছিয়ে নেই। তো আমার মনে হয় এরকম যে আরও বাঙালিরা যদি নিজেদের মনের ভেতরে এই ভাবটাকে জাগিয়ে আরও যদি আসে, আরও যদি বিজনেস ফিল্ডে আসে, নিজে কিছু করার ইচ্ছে প্রকাশ করে, নিশ্চয়ই পারবে, কেন পারবে না? অবশ্যই। আপনাদের বিজনেস, আপনাদের নতুন ভেঞ্চার 7 ওশিয়ানের জন্য তো শুভেচ্ছা রইলে। কুকুমনি আলতা সিঁদুরকে নিয়ে আমার আর নতুন করে কিছু বলার নেই। আপনাদের শুভেচ্ছা রইল, এভাবেই হাসি খুশি থাকুন। অনেক গল্প হলো, আরো অনেক হয়তো বাকি রইল, পরে আবার হয়তো হবে। তবে যেভাবে বাঙালিকে আপনারা স্বপ্ন দেখাচ্ছেন এবং একটা ওয়ে অফ লাইফ দেখাচ্ছেন, যে এভাবে সবাই মিলে, যেটা আজকের ডেটে খুব অভাব, মানুষ একা হয়ে যাচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, সেটার বদলে আপনারা যেভাবে ওয়ে অফ লাইফ দেখাচ্ছেন, সেটা সত্যি শিক্ষণীয়, সেটা সত্যিই খুব ভালো। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল সমাজের সামনে একটা উদাহরণ তৈরি করার জন্য। আর আপনারাও জানাবেন যে কেমন লাগলো, যে কোম্পানিটা আপনারা বারবার টিভিতে দেখে অভ্যস্ত কিংবা বিভিন্ন জায়গায় দেখে আপনারা অভ্যস্ত, ওনারদের সাথে আড্ডাটা কেমন লাগলো সেটা আপনারাও কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এখানেই শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার।